তাহলে যেটা বলেছিলাম যে আমাদের ইউনিট 5টা আমরা শেষে কভার করব। আমি যে বইটা কিনেছিলাম আসলে সেই বইটাই মানে নতুন বই কেনা হয়েছে, সেই বইটাই শুধুমাত্র ওই গ্যাস স্টেটস অফ ম্যাটার রয়েছে, যে পদার্থের গ্যাসীয় অবস্থা রয়েছে আর তরল অবস্থা রয়েছে। বা তোদের সিলেবাস অনুযায়ী কী করেছে, ক্লাস 12-এ আমরা যে সলিড স্টেটটা পড়ি সেই সলিড স্টেটস অফ ম্যাটারের মধ্যে সলিডসটা ঢুকিয়েছে। এই প্রথম প্যারাগ্রাফটা যেটা আছে ক্লাসিফিকেশন অফ সলিডস থেকে পয়েন্ট ডিফেক্টস অবধি, এটা হচ্ছে তোর সলিড স্টেটের পার্ট ছিল এতদিন আগে ক্লাস 12-এর প্রথম ফিজিক্যালের চ্যাপ্টার। আর এখানে কাইনেটিক থিওরি থেকে শুরু করে ক্রিটিক্যাল টেম্পারেচার পর্যন্ত আছে, দিস ইজ ইউর গ্যাসিয়াস স্টেট আর লিকুইড স্টেট পড়তে হতো। বাট যেহেতু আমার কাছে ওটা রেডি ছিল না বলে, মানে টেক্সটটা ছিল না বলে, আমি অন্য বই থেকেও পড়াতে পারতাম, বাংলা বই থেকে পড়াবো বলে সেজন্য আমি আগে 6 আর ইউনিট 6 আর 7 পড়িয়ে নিয়ে ইউনিট 5টা পড়াচ্ছি। ইউনিট 5-এর আগে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস মানে গ্যাসিয়াস স্টেটটা আগে পড়ে ফেলছি, ঠিক আছে? আগে কোনটা পড়ে ফেলছি, আগে আমরা গ্যাসিয়াস স্টেটটা পড়বো, এতটা গ্যাসিয়াস স্টেটটা পড়ার পরে আমরা সলিড স্টেটের দিকে যাব। এবার গ্যাসিয়াস স্টেট দেখতে গিয়ে থিওরিটা এখান থেকে স্টার্ট করেছে সিলেবাসটা, কাইনেটিক থিওরি অফ গ্যাস। দ্যাট মিনস তুই যদি বই খুলিস, বইয়ে দেখতে পাওয়া যাবে প্রথমে বিভিন্ন ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স মানে ভ্যান ডার ওয়ালস ফোর্স সম্বন্ধে আলোচনা করেছে, তারপরে চার্লস ল, বয়েলস ল, তারপরে আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন, ইউনিভার্সাল যে গ্যাস কনস্ট্যান্ট আর, সেগুলো নিয়ে আলোচনা করার পরে কাইনেটিক থিওরি অফ গ্যাসের এই টপিকের মধ্যে আমরা গেছি। মানে যেটা হয়েছে সিলেবাসটাই কি করেছে, এর আগে চার্লস ল, বয়েলস ল যেগুলো আছে, যেগুলো তোরা ক্লাস 10-এ পড়ে রয়েছিস, সেটাকে এখান থেকে অমিট করে দিয়েছে, স্কিপ করে দিয়েছে। কিন্তু আমরা যেটা করব প্রথম ক্লাসে, আমরা ওগুলোকেই একবার রিক্যাপ করব। ক্লাস 10-এর জিনিস ভুলে যেতেই পারিস, সেই টপিকগুলোকেই আমরা আজকের ক্লাসে কি করব, রিক্যাপ করব একবার, ঠিক আছে? রিক্যাপ করব কেন? কারণ যদি সিলেবাসে না দেয় আর যদি দরকারই না পড়ে রিক্যাপ করে কি দরকার? ম্যাটারটা হচ্ছে এই চ্যাপ্টারটা পড়তে গেলে, কনসেপ্টগুলো ভালো করে বুঝতে গেলে ইনিশিয়াল ফেজের এই বেসিক কনসেপ্টগুলো একবার ক্লিয়ার থাকা দরকার। অনেকেরই ক্লিয়ার আছে, অনেকের হয়তো ক্লিয়ার নেই, অনেকে হয়তো ভুলে গেছিস। তাহলে যাদের মনে আছে তাদের জন্য তো কোনো অসুবিধা নেই, যারা ভুলে গেছিস বা যাদের এই কনসেপ্টটা ক্লিয়ার নেই, তারা একবার এই ক্লাসটা করে সেই কনসেপ্টটাকে ক্লিয়ার করে নেওয়ার একটা সুযোগ পাচ্ছিস। আর দ্বিতীয়ত আরেকটা কারণে শিখতে হবে, এখানে যে ডেভিয়েশন অফ আইডিয়াল বিহেভিয়ার অ্যান্ড ভ্যান ডার ওয়াল ইকুয়েশন যেটা আসছে, তাহলে এই যে ডেভিয়েশন অফ আইডিয়াল বিহেভিয়ার এবং ভ্যান ডার ওয়াল ইকুয়েশনের যে পড়বো, মানে রিয়েল গ্যাসের জন্য যে ইকুয়েশন, ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটাই হচ্ছে রিয়েল গ্যাসের জন্য ইকুয়েশন, ঠিক আছে? আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন PV = nRT আমরা জানি, সেখান থেকে যে ডেভিয়েশনটা হচ্ছে কেন হচ্ছে, সেখান থেকে আমাদের যে রিয়েল গ্যাস ইকুয়েশন মানে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন আসছে, সেটা আমাদের যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন সেখান থেকেই আসে। সো আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা কি করে এলো সেটা যদি না জানিস, তাহলে রিয়েল গ্যাস ইকুয়েশনটা বুঝতেও প্রবলেম হবে। তাহলে এই দুটো কারণে আমাদের সিলেবাসে যেটা মেনশন করা নেই সেটাকেও আমাদের একবার পড়ে নিতে হবে, রিক্যাপ করে নিতে হবে। আমরা সেই কাজটাই আজকের ক্লাসে করব। নেক্সট সেকেন্ড ক্লাসে আমরা মোটামুটি পার্শিয়াল প্রেসার, গ্রাহামস ল, এখানে ম্যাক্সওয়েলটা ডেভিয়েশন অফ আইডিয়াল বিহেভিয়ার, ভ্যান ডার ওয়াল ইকুয়েশন, লিকুইফিকেশন, মানে এখান থেকে তোদের ম্যাক্সওয়েলের পার্টটাকে বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমি ম্যাক্সওয়েলের পার্টটা যেহেতু সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে, তাই ম্যাক্সওয়েলের পার্টটা আমি একেবারে বাদ দিয়ে দেবো না। ম্যাক্সওয়েলের ওখান থেকে আমি ডিটেলে না বলে একটু ফর্মুলা করে বলে দেবো, যেহেতু সিলেবাসে নেই। এবার কোনো এন্ট্রান্স এক্সামে যদি পড়ে যায়, WBJE-তে যদি পড়ে যায়, তখন কি করবি? তাহলে একবার তুই যদি ফর্মুলাগুলোও জানা থাকে না, CRMS এর, C বারের মানে C অ্যাভারেজের, মোস্ট প্রবাবলের কি ফর্মুলা, ওটুকু জানলেই নিউমেরিক্যালগুলো এন্ট্রান্সে করে আসতে পারবি। সো ওটা 5-10 মিনিট অল্প করে বলে দেবো, ঠিক আছে, ম্যাক্সওয়েলসটা। তাহলে যেটা হবে, আজকে আমরা প্রিলিমিনারি কনসেপ্টটা বুঝবো, তারপরে একটা ক্লাসে আমাদের এই গ্রাহামস ল অবধি আমরা পড়ে নেবো, আর একটা ক্লাসে আমরা ডেভিয়েশন থেকে ক্রিটিক্যাল টেম্পারেচারটা পড়ে নিলাম, এবং সেকেন্ড যে ক্লাসটা হবে মানে থার্ড ক্লাস বেসিক্যালি, সেই ক্লাসটাতেই আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও একসাথে করে নেবো। PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুব একটা বেশি নেই, আমি বইয়ে দেখলাম 23 আছে, 22 আছে, ওইদিকে 21-20 তো নেই, তারপরে 19, 18, 17 এরকম করে 3-4টে ইয়ার আছে, ঠিক আছে? তো বেশি সময়ও লাগবে না। সো একবারেই 3টে ক্লাসের মধ্যে এটা কভার হয়ে যাবে। এবং যেটা দেখতে পাচ্ছিস ম্যাক্সওয়েলসটা এখানে নেই, সো ম্যাক্সওয়েলসটা ছোট করে বলবো। যদি এই কথাটা আমি ম্যাক্সওয়েলটা বলার আগে একবার বলবো যে ম্যাক্সওয়েলটা অল্প করে বলছি, তার কারণ সিলেবাসে মেনশন করা নেই, জাস্ট বলছি এন্ট্রান্সে যদি কোশ্চেন আসে, WBJE খুব দেয় ম্যাক্সওয়েল থেকে কোশ্চেন, সো ওইটুকুই বলে দেবো, বেশি ডিটেলে ম্যাক্সওয়েল ঢুকবো না। নয়তো যদি সিলেবাসে মেনশন করা থাকতো ম্যাক্সওয়েল নিয়েই হয়তো আধ ঘন্টা বলতে হতো, যেহেতু মেনশন করা নেই 10 মিনিট একটু বলে দেবো। যাই হোক, আজকে আমরা প্রিলিমিনারি কনসেপ্টটাই আসি। তাহলে দেখতেই পাচ্ছিস, আমি যদি প্রিলিমিনারি কনসেপ্টটাও না বলি না, দুটো ক্লাসের মধ্যে গ্যাসিয়াস স্টেটটা কভার করে দেওয়া যাবে। প্রিলিমিনারি কনসেপ্টটা আমি একবার বলে নিচ্ছি, যে জানিস সেই ক্লাসটা স্কিপ করে নেক্সট ক্লাসটা দেখতে পারিস। তাও একবার রেকমেন্ড করবো তাড়াতাড়ি একটু ক্লাসটা দেখে নিতে, তাহলে পুরোনো কনসেপ্টগুলো একবার রিক্যাপ হয়ে যাবে, ঠিক আছে? বেশ, তাহলে তো এই কথাটাই গেল। নেক্সট আমরা কি করব, যে প্রিলিমিনারি কনসেপ্টগুলো বলবো, সেই কথাগুলো নিয়ে আলোচনা করব। একটু ওয়েট, আমি পিএটা অন করে নিই, এটাকে কেটে নিই, অনেক তো সমস্যা আছে।
এবারে পিডিএফটা অন করি, এটা অন হোক। ততক্ষণ আমরা প্রিলিমিনারিতে আজকে কি পড়বো, আজকে পড়বো যে গ্যাসিয়াস মলিকিউলগুলোর মধ্যে কি ধরনের অ্যাট্রাকশন ফোর্স কাজ করে। ঠিক আছে, গ্যাসিয়াস মলিকিউলগুলোতে কি ধরনের অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, কি কি আলাদা আলাদা টাইপ আছে, কোন কোন অ্যাট্রাকশন ফোর্সগুলোর কি ধরনের নাম, কিভাবে তারা একে অপরকে অ্যাট্রাক্ট করে রেখেছে, এই কনসেপ্টটা জানলে তবে কি আমরা যখন সলিডস পড়বো, সলিডসেও আমাদের এই কনসেপ্টটা লাগবে, কি কি ধরনের অ্যাট্রাকশন ফোর্স এখানে কাজ করে। এই কারণের জন্যই সলিড স্টেটটাকে পরে পড়াচ্ছি। আগে আমরা এটা এই গ্যাসিয়াস স্টেটে বিষয়টা পড়ে নেবো, বিভিন্ন টাইপের অ্যাট্রাকশন ফোর্স। বিভিন্ন টাইপের অ্যাট্রাকশন ফোর্স পড়ে নেওয়ার পরেই আমরা গ্যাসের যে বিভিন্ন ল আছে, চার্লস ল, বয়েলস ল, এই দুটোই ইম্পর্টেন্ট। গেলুসাক দেখে নেবো, অ্যাভোগাড্রোস ল দেখে নেবো। এই ফর্মুলাগুলোকে এক জায়গায় করে দিলেই আমাদের রিয়েল গ্যাস ইকুয়েশন চলে আসে, এই হচ্ছে ব্যাপার। আর কি কি ধরনের অ্যাট্রাকশন ফোর্স কাজ করে সেটার মধ্যে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন এবং ডাইপোল ডাইপোল ইন্টারাকশনের স্পেশাল কেস যে হাইড্রোজেন বন্ড, বন্ডিং এ আমি অলরেডি পড়িয়ে এসেছি, তাই হাইড্রোজেন বন্ড নিয়ে বা ডাইপোল ডাইপোল ইন্টারাকশন নিয়ে আমি বেশি ডিটেলে বলবো না। কারোর যদি জানতে হয় প্লে লিস্টে চলে যা, কেমিস্ট্রির প্লে লিস্টে গিয়ে যেখানে হাইড্রোজেন বন্ড লেখা থাকবে থাম্বনেলে, সেই ভিডিওটা চালা, সেখানে হাইড্রোজেন বন্ডটা দেখে নে। ওখানে হাইড্রোজেন বন্ড নিয়ে ডিটেল আলোচনা করা হয়েছিল, বন্ডিং এর পার্ট ছিল। এখানেও হাইড্রোজেন বন্ড আছে, তাই আমি হাইড্রোজেন বন্ডিং এ ডিটেলে গেলাম না, ওটা বন্ডিং এ ডিটেলে থাকে। এখানে আমরা জাস্ট কথাগুলো বুঝবো। বেশ, দেখ আমি এখানে কিছু জিনিস বুঝিয়ে নিই, তারপরে বইয়ে মার্ক করছি, বিষয়টা একটু বুঝে নে। কি না, গ্যাস মলিকিউলগুলো তার থেকেও আমি আগে যাই। আমাদের তিনটে স্টেট নিয়ে আমরা কাজ করছি। একটা সলিড স্টেট, তাহলে ধর সলিড স্টেট, এটা একটা বিকার, ধর একটা বিকার, এক সেকেন্ড, ধর এটা একটা বিকার, এখানে কিছু সলিড পার্টিকেলকে আমি প্লেস করব। ঠিক আছে, এখানে আমি কিছু সলিড পার্টিকেলকে বা কঠিন পদার্থকে প্লেস করবো। এখানে প্লেস করিনি, প্লেস করছি। বক্সগুলোকে আমি ড্র করে নিচ্ছি যে তিনটে একই টাইপের বক্স আছে এবং প্রতিটাতে নাম্বার অফ পার্টিকেল আমি অলমোস্ট সেম রাখার চেষ্টা করছি। ঠিক আছে, বেশ, এটাকে ক্লোন করে নিই, বক্সটা সেম থাকলো। আবার আমি আরেকটা গ্যাস যে আরেকটা বক্স করে নিই, যেটাকেও আমি সেম রাখলাম। এটাকে কপি করে নিই, দ্বারা বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা একে অপরের সাথে ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট আমরা পরে পড়বো। যাই হোক, ইকুইলিব্রিয়ামটা না বুঝলেও এখন অসুবিধা কিছু হচ্ছে না। এটা সলিড, এটা হচ্ছে তো লিকুইড মানে তরল, আর এটা হচ্ছে তোর গ্যাসিয়াস, গ্যাস লিখলাম। ঠিক আছে, এবার একটা কিছু জিনিস আমরা ছোট ক্লাস থেকেই পড়ে আসছি যে গ্যাস মলিকিউলগুলো সব থেকে দূরে দূরে থাকে। তার মানে সব থেকে দূরে দূরে থাকছে, মলিকিউলগুলো একে অপরের কাছাকাছি থাকছে না, মানে মলিকিউলগুলোর একে অপরের প্রতি আকর্ষণ বলটা কম, যেটাকে আমরা বলছি ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। বেশ, সলিডে কি এই মলিকিউল টু মলিকিউল অ্যাট্রাকশন ফোর্সটা সব থেকে বেশি, তাতেই মলিকিউলগুলো এক জায়গায় চুপ করে বসে থাকে, চারিদিকে ছোটাছুটি করতে পারে না। লিকুইড কি গ্যাসিয়াস এবং গ্যাস একটা এক্সট্রিমে রয়েছে, সলিড একটা এক্সট্রিমে রয়েছে, ওই দুটো এক্সট্রিম সিচুয়েশনের মাঝামাঝি একটা জায়গা হচ্ছে লিকুইড। তাহলে আমি যদি পার্টিকেলকে প্লেস করি, ধর আমি এখানে কোনো পার্টিকেলকে প্লেস করার চেষ্টা করছি, তাহলে ধর পার্টিকেলগুলো কি থাকবে, একে অপরের কাছাকাছি খুব আঁটোসাঁটো ভাবে থাকবে, তাই না? খুব ক্লোজ প্যাকড হয়ে থাকবে। সলিড স্টেটে আরো ভালো করে বুঝবো, একটা ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করে থাকবে। এই জিনিসগুলো আগেও পড়েছি। লিকুইডের ক্ষেত্রে কি হবে, এই পার্টিকেলগুলো কম্পারেটিভলি একটু ছড়িয়ে ছিটিয়ে থাকবে। কম্পারেটিভলি ওটার মতো অতটা কম্প্যাক্ট থাকছে না, তার থেকে একটু বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকছে। এই কম্প্যাক্টনেসটাকে আমি একটু বাড়িয়ে দিই, এই টোটালটা জুড়ে যদি হয় একটু দেখতে ভালো লাগবে। তাহলে একটু কম্প্যাক্ট আছে, এখানে একটু ছড়িয়ে ছিটিয়ে আছে। গ্যাসের ক্ষেত্রে কি হবে, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা এতটাই কম যে মলিকিউলগুলো একে অপরের থেকে অনেক দূরে দূরে আছে। ঠিক আছে, এই হচ্ছে তফাৎ গ্যাস, লিকুইড আর সলিডের মধ্যে। তাহলে সলিডে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা সব থেকে বেশি, লিকুইডে মাঝামাঝি, গ্যাসে একদমই নেই। এবার সলিড লিকুইডকে ভুলে যা, গ্যাসিয়াস স্টেট নিয়ে পড়ছি, গ্যাসের বিভিন্ন ধরনের প্রপার্টিগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। এবার এই গ্যাস মলিকিউলগুলোতে দু ধরনের অপোজিং ফোর্স কাজ করে। একটা হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, দ্বারা দু ধরনের অপোজিং ফোর্স কাজ করে। তাহলে যে দু ধরনের মলিকিউল টু মলিকিউল যে দু ধরনের অপোজিং ফোর্স কাজ করে, একটাকে আমি কি বলছি, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, তাহলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, একটা লিখছি, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কি চাইছে, মলিকিউলগুলোকে একে অপরের কাছাকাছি ধরে রাখতে চাইছে, তাই তো? তাহলে এটা হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, আন্তরাণবিক আকর্ষণ বল। আর একটা টাইপের যে ফোর্স রয়েছে সেটাকে আমরা বলছি থার্মাল এনার্জি। থার্মাল এনার্জি
হুইচ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কাইনেটিক এনার্জি প্রতিটা মলিকিউলের, ঠিক আছে। আরেকটা হচ্ছে থার্মাল এনার্জি। থার্মাল এনার্জি মানে বাইরে থেকে যত তুই তাপ দিবি মলিকিউলগুলো তত জোরে ছোটাছুটি করবে, এক্সট্রা এনার্জি পেয়েছে, তাহলে এক্সট্রা থার্মাল এনার্জি পেলে, তাপ পেলে, তাহলে কি হবে, মলিকিউলগুলোর কাইনেটিক এনার্জি বাড়বে, মলিকিউলগুলো আরো জোরে ছোটাছুটি করবে। তাহলে যদি বেশি জোরে ছোটাছুটি করে তারা একে অপরের পাশাপাশি আকর্ষিত হয়ে চুপচাপ থাকার প্রবণতাটা কমবে। তাহলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স মলিকিউলগুলোকে কাছাকাছি রাখার চেষ্টা করছে, থার্মাল এনার্জি মলিকিউলগুলোকে দূরে রাখার চেষ্টা করছে। তাহলে এই দুটো অ্যাট্রাকশন আর রিপালশন ফোর্স, এটা অ্যাট্রাকশন ফোর্স আর এটা রিপালশন, ঠিক আছে। এই থার্মাল এনার্জিটা আসলে কি, এটা আসলে রিপালশন ফোর্স। তাহলে এই দুটো অপোজিং ফ্যাক্টর কাজ করে, একটা রিপালশন আর একটা অ্যাট্রাকশন। তাহলে এই দুটো থার্মাল এনার্জিটা আসলে রিপালসিভ ইন্টারাকশন। তাহলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স আর রিপালশন এই দুটো অপোজিং ফোর্স কাজ করে, যেটা এক্সটেন্ড বেশি হয় মলিকিউলটা সেইটা বেশি দেখাবে। মানে ধর ওয়াটার রুম টেম্পারেচারে লিকুইড, কেন, কারণ ওয়াটার রুম টেম্পারেচারে লিকুইড মানে 25 ডিগ্রি সেলসিয়াসে লিকুইড, কারণ সেই সিচুয়েশনে ওয়াটার টু ওয়াটার মলিকিউলের যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স মানে হাইড্রোজেন বন্ড, সেটা ওদের থার্মাল এনার্জির থেকে বেশি, তাহলে অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হওয়ার জন্য সে লিকুইডে থাকছে। এবার ওয়াটারকে তুই যদি থার্মাল এনার্জি দিতেই থাকিস যদি 100 ডিগ্রিতে নিয়ে চলে যাস, তাহলে 100 ডিগ্রির ওয়াটারে যেই সে ল্যাটেন্ট হিটটা পাবে, সে 100 ডিগ্রির ওয়াটার ভেপারে কনভার্ট হয়ে যাবে, ও আর লিকুইড স্টেটে থাকতে পারবে না। তাহলে ওই সিচুয়েশনে কি হয়ে যাচ্ছে, ওর ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সের থেকে রিপালসিভ ফোর্সটা আরো বেশি হয়ে যাচ্ছে। আর ওয়াটার, যেটা 25 ডিগ্রি ওয়াটার নিয়েছিলাম, সেটাকে যদি আরো ঠান্ডা করিস, মলিকিউলগুলো যতটাই বা ছোটাছুটি করছিল আর ছোটাছুটি করতে পারছে না, ফ্রিজ হয়ে একে অপরের পাশাপাশি বসে আইস তৈরি করছে। এইটা আমি বলতে চাইছি। এবার রিপালসিভ ফোর্স নিয়ে অত ডিটেলে কিছু নেই, থার্মাল এনার্জি দিলেই মানে বাইরে থেকে তাপ শক্তি দিলেই কাইনেটিক এনার্জি বাড়বে, মলিকিউল টু মলিকিউল রিপালশন বাড়বে, কারণ তারা দূরে ছোটাছুটি করছে। যেটাকে নিয়ে আমাদের ডিটেলে পড়াশোনা করতে হবে সেটা হচ্ছে এই যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স সম্বন্ধে অনেক কনসেপ্টই আছে, আবার কথা একই কথা, হাইড্রোজেন বন্ডিং এর ক্লাস যারা করেছিস তারা অলরেডি জানিস, ঠিক আছে। এটাকে এখানে আরেকটু আমরা এক্সটেন্সিভলি আলোচনা করব, বেশ, ঠিক আছে। এবার ধর মোস্টলি ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স মানে এটা আসলে ডাইপোল ডাইপোল ইন্টারাকশনই, আসলে ডাইপোলের সাথে ডাইপোলের ইন্টারাকশনই, তাহলে একটা আয়নিক ক্যারেক্টার থাকতে হবে, তাই তো। তাহলে সমস্ত ইন্টারমলিকুলার যে অ্যাট্রাকশন ফোর্স গুলো সেগুলো ডাইপোল ডাইপোল টাইপেরই, কখনো ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ইনডিউস ডাইপোল, ডাইপোল ইনডিউস ডাইপোল বা ডাইপোল ডাইপোল যে টাইপেরই হোক না কেন, তো ডাইপোল তৈরি হচ্ছে। সেই ডাইপোলটা ইনস্ট্যান্টেনিয়াস হোক বা সেই ডাইপোলটা ইনডিউসড হোক আর যাই হোক না কেন, ডাইপোল তো তৈরি হচ্ছে, সেই বিষয়ে কোনো দ্বিধা নেই। তাহলে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন যদি হতে হয়, সমস্ত যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স সেটা ডাইপোল ডাইপোল টাইপের ইন্টারাকশন, তাহলে সেখানে ওই বন্ডে একটা আয়নিক ক্যারেক্টার থাকতে হবে। ওই যে ডেল্টা নেগেটিভ আর ডেল্টা পজিটিভের কনসেপ্ট আমরা শিখেছিলাম, তাহলে এরকম ডেল্টা নেগেটিভ পজিটিভ থাকতে হবে, তবে গিয়ে একটা ডাইপোল তৈরি হচ্ছে, এটাকেই আমরা ডাইপোল বলি, রেফার হাইড্রোজেন বন্ডিং এর ক্লাস। যদি এরকম ডাইপোল না তৈরি হয় তাহলে এরকম ইন্টারাকশনের কোনো জায়গা নেই। এখানেই আমাদের কন্ট্রাডিকশনটা তৈরি হবে যে আমাদের যে নন পোলার অ্যাটমগুলো রয়েছে, ধর হোমো অ্যাটমিক নিলাম, H2 নিচ্ছি, বা আমি বললাম কোনো নোবেল গ্যাস, ধর হিলিয়াম, এই যে এই টাইপের হাইড্রোজেনের সাথে তো হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির কোনো ডিফারেন্স নেই, হাইড্রোজেনের সাথে তো হাইড্রোজেনের কোনো ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স নেই। হিলিয়াম অ্যাটমের পাশে যদি আরো একটা হিলিয়াম অ্যাটম আসে, এরা একে অপরকে কি ফোর্স দিয়ে অ্যাট্রাকশন করবে, নন পোলার তো। H2 মলিকিউলের পাশে যদি আরেকটা H2 মলিকিউল তার পাশে এসে বসে, এরা একে অপরকে কি করে অ্যাট্রাকশন করবে, কারণ নন পোলার। এটা আমাদের নেক্সট কোশ্চেনের দিকে নিয়ে চলে আসে, যদি এটা নন পোলার হয় তাহলে তারা একে অপরকে অ্যাট্রাকশন করছে কি করে, রাইট। এবার করছে কি করে বলতে স্যার আপনি কি করে জানলেন অ্যাট্রাকশন করছে, এই তো নন পোলার মানে কোনো ডাইপোল ডাইপোল ইন্টারাকশন নেই বা এখানে কোনো ইন্টারাকশন হওয়ার তো কোনো জায়গাই নেই, তাহলে করছে কি করে, এবং করছে আপনি যেটা বলছিলেন বা কি করে। এক্সপেরিমেন্ট বা অবজারভেশন বলছে হাইড্রোজেন, নাইট্রোজেনও নিতে পারি আমরা, হিলিয়াম, এই টাইপের যে গ্যাসগুলো রয়েছে এদেরকে আমরা লিকুইফাই করতে পারি। লিকুইফাই করতে পারছি মানে গ্যাসে রয়েছে, গ্যাস থেকে লিকুইডে আসছে, মানে একটু আগে আমরা কি দেখলাম, গ্যাস থেকে লিকুইডে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা একটু হলেও বেশি। তাহলে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের, হিলিয়ামের সাথে হিলিয়াম বা নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের এই মলিকিউলগুলোর কিছু না কিছু পরিমাণ অ্যাট্রাকশন ফোর্স আছেই। যদি একটু অ্যাট্রাকশন ফোর্স না থাকতো, তুই হাজার চেষ্টা করেও ওই গ্যাস পার্টিকেলগুলোকে লিকুইডে আনতে পারতি না। তাহলে এই নন পোলার সিস্টেমগুলো লিকুইফাই হচ্ছে, তাহলে এই হাইড্রোজেন নাইট্রোজেনের মধ্যেও কিছু এক ধরনের অ্যাট্রাকশন ফোর্স কাজ করে।
কি ধরনের অ্যাট্রাকশন ফোর্স কাজ করে না করে সেটা তো পড়বোই। এবার আমি যদি তোকে পাতি HCl ধরিয়ে দিই, পাতি HCl দেওয়ালে বলবে HCl এ নেগেটিভ, হাইড্রোজেনে পজিটিভ, এর পাশে যদি আবার একটা HCl আসে তাহলে এই ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ সেন্টারের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, সুন্দর ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, এটা তো বলেই দিবি। তুই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকলে তো ডাইপোল মানে পোলার কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন হচ্ছে, সেটা তুই বলেই দিবি, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। নন পোলার গুলোতে কি হচ্ছে সেটা নিয়ে আমরা প্রথম আলোচনা করব, যেটাকে আমরা বলবো লন্ডন ফোর্স অর ডিসপারশন ফোর্স, বলবো কথাগুলো। তার আগে আর দু চারটে কথা আমি বলে নিই, বইয়েও মার্ক করি, তারা একটু বইয়েও মার্ক করব, কিছু কথা বইয়েরও আমাদের মার্ক করব। এবার দেখ, বিভিন্ন গ্যাসের প্রপার্টি বইয়েই যায়, বেটার ওয়েতে বলা যাবে। বিভিন্ন টাইপের ফোর্স, অনেকগুলো ফোর্সের আমি অ্যাট্রাকশন ফোর্সের কথা আমি এক এক করে বলি, শোন ভালো করে শোন। একটা হচ্ছে আমার লন্ডন ফোর্স আর ডিসপারশন ফোর্স। লন্ডন ফোর্স বা ডিসপারশন ফোর্স হচ্ছে একটা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, মানে তাৎক্ষণিক ডাইপোল। ডাইপোলটা নিজে পার্মানেন্ট নয়, ঠিক আছে, এটা তাৎক্ষণিক ডাইপোল। সে হঠাৎ করে তার মধ্যে ডাইপোল তৈরি হলো, সে পাশের জনের মধ্যে ডাইপোল ইনডিউসড করলো, তার একটা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, ইনডিউসড ডাইপোল, এই টাইপের একটা অ্যাট্রাকশন ফোর্স হতে পারে। আর কি হতে পারে? আর হতে পারে ধর একটা ডাইপোল নিজে পার্মানেন্ট ডাইপোল, আগেরটার ক্ষেত্রে কি পার্মানেন্ট ডাইপোল ছিল না, ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, তাৎক্ষণিক তৈরি হয়েছে, পাশের জনের মধ্যে ডাইপোল ইনডিউস করেছে। সেকেন্ড টাইপে একজন নিজে পার্মানেন্ট ডাইপোল, সে আরেকজনের মধ্যে ডাইপোল ইনডিউস করেছে, বেশ। থার্ড টাইপে কি হতে পারে? দুজনই পার্মানেন্ট ডাইপোল, তাদের মধ্যে ইন্টারাকশন। এই দুজনই পার্মানেন্ট ডাইপোলের একটা স্পেশাল কেস হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, এগুলো হতে পারে। আর কি হতে পারে? আয়নের সাথে ডাইপোলের ইন্টারাকশন হতে পারে। আয়নের সাথে আয়নের হতে পারে, এই আয়নের সাথে আয়নের ইন্টারাকশনকেই আমরা কি বলি? আয়নিক বন্ড, কারণ পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন, তাহলে আয়নের সাথে আয়নের ইন্টারাকশন। তাহলে এতগুলো ধরনের আমাদের কিন্তু দুটো আয়নকে নিয়ে বা দুটো ডাইপোলকে নিয়ে আমরা কিন্তু ইন্টারাকশনের কথা ভাবতে পারি। আর শুরুতে আমি যে ওই অপোজিং ফোর্সের কথাগুলো বলছিলাম, তো এখানে সেটা লক্ষ্য করতে পারিস যে দেখ, কণাগুলি তাদের গতির জন্য তাপীয় শক্তির অধিকারী হয়। এই শক্তি পদার্থের উষ্ণতার সঙ্গে সমানুপাতিক এবং গঠনকারী কণাগুলির গড় গতিশক্তির পরিমাপক। তাপীয় শক্তির বিচ্ছিন্নকরণ প্রভাব কণাগুলিকে পরস্পর থেকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা করে। একটি নির্দিষ্ট চাপ উষ্ণতা সেটা পরের কথা, তাহলে এটা হচ্ছে তাপীয়। আর যেটা প্রথমে আমি রিপালসিভ ফোর্সের কথাটা বললাম, এবার অ্যাট্রাকটিভ ফোর্সের দিকে তুই যদি তাকাস, কণাগুলি পরস্পরের মধ্যেকার আকর্ষণ বল কণাগুলিকে পরস্পরের সঙ্গে আবদ্ধ রাখতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে এই যে আকর্ষণ বলের কথাটা বলেছে, আকর্ষণ বলটাই আমরা এবার ডিটেলে পড়বো। তাহলে তারা কাছাকাছি রাখার চেষ্টা করছে আকর্ষণ বলগুলো কিরকম কি টাইপের পড়বো। আর রিপালসিভ ফোর্সের ব্যাপারটা ইজি, কারণ থার্মাল এনার্জি দিলে কাইনেটিক এনার্জি বাড়ছে, অ্যাট্রাকশন ফোর্সটা ব্রেক করে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে ওটা হচ্ছে রিপালসিভ ফোর্স। বেশ, এই অ্যাট্রাকশন ফোর্সে আমরা আলাদা আলাদা বিভিন্ন ধরনের কি কি পাবো দেখি। তাহলে এই যে এখানে বিভিন্ন আন্তরাণবিক আকর্ষণ বল, অলরেডি বললাম যে কথাগুলো বলছিলাম, ইম্পর্টেন্ট কথা, যে পদার্থের গঠনকারী অণুগুলির মধ্যে যে বন্ধনহীন আকর্ষণ বল ক্রিয়া করে তাকে আন্তরাণবিক আকর্ষণ বল বলে, ঠিক আছে। কারণ এইচ আর সিএল এর মধ্যে যে আমরা হাইড্রোজেন বন্ডিং এর যে ব্যাপারটা দেখছিলাম, এইচ আর সিএল এর মধ্যে, যেমন এইখানে আমি যদি দেখি, এটা তো হাইড্রোজেন বন্ড না, এটা ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। আগেরও হাইড্রোজেন বন্ড বলতে গিয়ে বলেছিলাম ক্লোরিন সাইজে বড় হওয়ার জন্য ইফেক্টিভ হাইড্রোজেন বন্ড করতে পারে না, তাই এটা শুধু ডাইপোল ডাইপোল ইন্টারাকশনই বলবো। যাই হোক, এইটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড, কিন্তু এই যে এদের মধ্যে ডট ডট দিয়ে আমি এটা দেখিয়েছি, এটা একটা ইন্টারাকশন। তাহলে ইন্টারাকশনটা কিন্তু কোনো বন্ধন নয়, তাহলে বন্ধনহীন যে আকর্ষণ, ঠিক আছে, সেটাই হচ্ছে আন্তরাণবিক আকর্ষণ বল, সেটা বলতে চেয়েছে। বুঝতে পারছিস আশা করি। তাহলে আন্তরাণবিক বল আকর্ষণ বল, ঠিক আছে। এই আকর্ষণ বল যদি না থাকতো তবে অধ্রুবীয়, এই যে নন পোলার মলিকিউলগুলো যেটা বলছিলাম, N2, O2, H2 বা নোবেল গ্যাস এবং নিষ্ক্রিয় গ্যাসগুলোকে তরলে পরিণত করা সম্ভব হতো না, যতই চেষ্টা কর না কেন। গ্যাসিয়াস অবস্থায় ওদের মধ্যে যদি একটু আকর্ষণ বল না করে, তুই হাজার চেষ্টা করে তাদেরকে লিকুইফাই করতে পারবি না। সবই বলেছি, জাস্ট আমি তোকে বইয়ে মার্ক করছি। এই ধরনের বল স্থিরতড়িৎ আকর্ষণ বল থেকে উদ্ভূত, ওই যে ডাইপোল ডাইপোল ইন্টারাকশনের কথা বলছিলাম, ওরকম টাইপের ইন্টারাকশন থেকে উদ্ভূত হবে। তবে সমযোজী বন্ধনে যে আকর্ষণ বলের মাধ্যমে দুটি পরমাণু আবদ্ধ থাকে, অথবা আয়নীয় যৌগে যে স্থিরতাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে দুটি বিপরীত আধানযুক্ত আয়ন আবদ্ধ থাকে, তাদের তুলনায় এই বল অনেক দুর্বল হবে। তাহলে বলতে চাইলো যে কোভ্যালেন্ট বা আয়নিক বা কোঅর্ডিনেট এক টাইপের কোভ্যালেন্ট বন্ডই বলতে পারিস। তাহলে ওই যে আমরা যেগুলো ট্রু বন্ড পড়েছি, ট্রু বন্ডে দুটো অ্যাটম বা আয়ন যতটা স্ট্রংলি একে অপরের সাথে আবদ্ধ থাকে, এই যে আন্তরাণবিক আকর্ষণ বল অতটা স্ট্রং নয়। স্ট্রং না হলেও আকর্ষণ, কিন্তু বন্ধন নেই, এই যে বন্ধনহীন কথাটাও বলা আছে।
বেশ, এবার আন্তরাণবিক আকর্ষণ বলের প্রকারভেদ কি কি একটু আগেই প্রকারভেদগুলো বললাম। প্রথমটা হচ্ছে আমার একটা লন্ডন ফোর্স বা ডিসপারশন ফোর্স, দ্যাট মিন্স ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, ইনডিউসড ডাইপোল, ঠিক আছে। সেটা হচ্ছে কি তাৎক্ষণিক আহিত ডাইপোল, তাৎক্ষণিক আহিত ডাইপোল। তাহলে কোন একটা অ্যাটম তার নিজে নন পোলার, তার আশেপাশে চার্জ ডেনসিটি তাকে ইকুয়ালি ঘিরে ধরে রেখেছে, হঠাৎ করে তার মধ্যে একটা ডাইপোল ইনডিউস হলো, সেটা একটা ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউস ডাইপোল। সে আবার নিজে তো ইনস্ট্যান্টেনিয়াস, তাই পাশের জনের মধ্যে একটা ডাইপোল ইনডিউস করছে, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, ইনডিউস ডাইপোল। এবং নিজে ইনস্ট্যান্টেনিয়াস বলে পাশের জনের মধ্যে যে ডাইপোলটা ইনডিউস করছে সেটাও ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, তাহলে এটা আমাদের পড়তে হচ্ছে, ঠিক আছে। ডাইপোল ডাইপোল ইন্টারাকশন ভালো করে এই পয়েন্টগুলোতে মার্ক কর। দেন আসছে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, তারপরে কি আসছে ডাইপোল আহিত ডাইপোল, মানে ডাইপোল পার্মানেন্ট ডাইপোল, সে আরেকজনের মধ্যে ডাইপোল ইনডিউস করেছে। ডাইপোল ডাইপোল দুজনেই পার্মানেন্ট ডাইপোল ছিল, এখানটায় কি ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল সে নিজে হঠাৎ করে ডাইপোল তার মধ্যে তৈরি হয়েছে, সে অন্য একজনের মধ্যে এখন ডাইপোল ইনডিউস করেছে। তাহলে দেখ ডাইপোল ইনডিউস ডাইপোল আর ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল আর ইনডিউস ডাইপোলের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। ডাইপোল ইনডিউস ডাইপোলের ব্যাপারটা হচ্ছে প্রথম যে ডাইপোলটা অন্য একজনের মধ্যে ডাইপোলটাকে ইনডিউস করছে বা তৈরি করতে সাহায্য করছে, সে কিন্তু নিজে পার্মানেন্ট ডাইপোল, তাহলে ইন্ডাকশনটাও বেটার করবে। আর যে তাৎক্ষণিক ডাইপোল তার নিজের মধ্যেই ডাইপোলটা বেটার নেই, সে অন্য একজনকে ইন্ডাকশনটা করবেও খারাপ, এটা হচ্ছে ব্যাপার। তাহলে সব থেকে উইক যদি অ্যাট্রাকশন ফোর্স কিছু থেকে থাকে এই আন্তরাণবিক আকর্ষণ বলের মধ্যে, সেটা হচ্ছে প্রথমটা, ঠিক আছে। আর সব থেকে স্ট্রং যদি কিছু থেকে থাকে সেটা ডাইপোল ডাইপোল ইন্টারাকশনের আন্ডারে যে হাইড্রোজেন বন্ড আমরা পড়বো সেটা। আচ্ছা, এছাড়া কি হতে পারে? এছাড়া আয়ন ডাইপোলও হতে পারে 4 নম্বর। এগুলো সব আন্তরাণবিক আকর্ষণ বলের মধ্যে পড়ে। এবারে মেন জায়গাটা তোকে পড়তে হবে, জানতে হবে, এবং তুই যদি নিটের কোশ্চেন পেপার খুলিস 2023-এর প্রবাবলি 23-এরই, সেটা তুই যদি খুলিস এই কোশ্চেনটা দেখতে পাবি যে নিচের কোনটা ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের অন্তর্ভুক্ত নয়, ডাইরেক্ট জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে কি বলেছে? প্রথম তিনটিকে ভ্যান ডার ওয়ালস বল বলা হয়, ঠিক আছে। আগে প্রথম তিনটে মানে কাকে বলতে চেয়েছে? প্রথম ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, ইনডিউস ডাইপোল প্রথম, দ্বিতীয় ডাইপোল ডাইপোল, তৃতীয় ডাইপোল ইনডিউস ডাইপোল। এই প্রথম তিনটেকে আমরা ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বলবো, কারণ বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস এই বলগুলির মাধ্যমে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতিটা ব্যাখ্যা করেছিল, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর একটা জিনিসও আমরা ভ্যান ডার ওয়ালসের মধ্যে তো আমরা এই তিনটেকে পড়লাম। ভ্যান ডার ওয়ালসের মধ্যে আমরা কোন তিনটেকে পড়লাম? ভ্যান ডার ওয়ালসের মধ্যে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরটা পড়লাম। এবং ব্যাপারটা হচ্ছে এই যে 2 নম্বরেরই এটা 3 নম্বরে পড়লাম, 2 নম্বরেরই স্পেশাল কেস হচ্ছে আমার এই হাইড্রোজেন বন্ডিং। জানিস এই বিষয়টা, তো এটা নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই। তো যদি হাইড্রোজেন বন্ডিং এ তো অপশনে থাকে, তো হাইড্রোজেন বন্ডিং আমার ডাইপোল ভ্যান ডার ওয়াল ইন্টারাকশনের আন্ডারেই পড়ছে, কারণ হাইড্রোজেন বন্ড স্পেশাল কেস অফ ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। এই হচ্ছে ব্যাপার। তাহলে তোকে জানতে হবে কোনটা আদতে ভ্যান ডার ওয়াল ফোর্স। আমরা কিন্তু আয়ন ডাইপোলকে ভ্যান ডার ওয়াল ফোর্সের আন্ডারে বলতে পারবো না, মানে যেখানেই আয়ন মেনশন থাকবে সেটা আয়ন হতে পারে, ওটা তো আয়নিক বন্ডই হয়ে গেল। আয়ন ডাইপোল হলেও হবে না, ডাইপোল ইনডিউস ডাইপোল, পার্মানেন্ট দুটো ডাইপোল, ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, ইনডিউস ডাইপোল, এতগুলো ফোর্স আমার ভ্যান ডার ওয়াল ফোর্সের আন্ডারে পড়ে, এটা যেন মনে থাকে, ঠিক আছে। অর্গানিকে ভর্তি করে ফিজিক্যাল প্রপার্টি পড়ার সময় ভ্যান ডার ওয়াল ফোর্স, ভ্যান ডার ওয়াল ফোর্স, ভ্যান ডার ওয়াল ফোর্স বারবার মেনশন আসবে ফিজিক্যাল প্রপার্টিতে, কেমিক্যাল কম্পাউন্ডগুলোর। সো তখন এই কনসেপ্টটা আমার কাজে লাগবে, ঠিক আছে, অর্গানিকও কাজে লাগবে এই কনসেপ্টগুলো। বেশ, নেক্সট আমরা প্রতিটা ফোর্স সম্বন্ধে একটু অল্প করে বোঝার চেষ্টা করি, যে তাৎক্ষণিক আহিত ডাইপোল, যাই হোক, সমস্ত প্রকার অণু যে অধ্রুবীয় বা অধ্রুবীয় বা পরমাণুর মধ্যে এই ধরনের বলের অস্তিত্ব আছে। অধ্রুবীয় গ্যাস মানে নন পোলার, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, মিথেন, এরা যারা রয়েছে, এরা সবাই নাইট্রোজেন, মিথেন, এরা যারা রয়েছে ইত্যাদি, বা নিষ্ক্রিয় গ্যাসগুলোকেও তুই যদি নিস ইত্যাদি, এদের মধ্যে এক ধরনের বলের উপস্থিতি থাকে বলেই গ্যাসগুলিকে তরলে রূপান্তরিত করা সম্ভব হয়। যেটা বলছিলাম শুরু থেকেই, যে নন পোলার যে গ্যাসগুলো রয়েছে তাদের মধ্যে নিশ্চয়ই কিছু একটা অ্যাট্রাকশন ফোর্স আছে। যদি কিছু একটা অ্যাট্রাকশন ফোর্স না থাকে তাদেরকে তুই তরলে বা লিকুইফাই কি করে করবি? তাহলে বিজ্ঞানী লন্ডন বা ফ্রিটস লন্ডন, বিজ্ঞানীর নাম অনুযায়ী, হ্যাঁ, কেন এটাকে লন্ডন ফোর্স বলে জায়গার নাম অনুযায়ী নয়, এই ধরনের আকর্ষণ বলের উৎপত্তির ব্যাখ্যা দেন। এটাকেই আমরা কি বলবো? তাহলে এই তাৎক্ষণিক আহিত ডাইপোল আকর্ষণ যে বল, সেটাকে আমরা কি বলবো? লন্ডন ফোর্স বলা হয়, ঠিক আছে। এছাড়া এটাকে আমরা ডিসপারশন ফোর্সও বলতে পারি। বেশ, উৎপত্তি কি থেকে? উৎপত্তি কিছু থেকেই না। এই ডায়াগ্রামটা দেখ, কি বলেছে? দুটো হিলিয়াম অ্যাটম, ঠিক আছে, হিলিয়াম 1 আর হিলিয়াম 2।
তাহলে এদের ব্যাপারটা ভাবতে হবে, নিউক্লিয়াসকে ঘিরে এই কি বলবো তোর কমলা কালারের যে স্পিয়ারটা ওটা হচ্ছে ইলেকট্রন ডেনসিটি, ঠিক আছে? নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন ডেনসিটিটা সিমেট্রিক্যালি ছিল। তাহলে নিউক্লিয়াস মাঝখানে চারিদিকে সমানভাবে নেগেটিভ চার্জটা আছে, কোনো একদিকে নেগেটিভ চার্জ বেশি সেদিকে ডেল্টা নেগেটিভ, কোনো একদিকে নেগেটিভ চার্জ কম সেদিকে ডেল্টা পজিটিভ বলবো এরকম সিচুয়েশন নেই, সব দিকে নেগেটিভ চার্জটা সুষমভাবে আছে। পাশে একটা হিলিয়াম 2 আছে, সে তোর মতো আছে। এবার হঠাৎ কোনো কারণে হিলিয়াম 1-এ কোনো একদিকে ইলেকট্রন ডেনসিটিটা একটু বেড়ে গেছে, কোনো একদিকে ইলেকট্রন ডেনসিটিটা কমেছে। তাহলে তাৎক্ষণিক ইনস্ট্যান্টেনিয়াস দেখা গেছে হিলিয়ামের একটু এই হিলিয়াম 1-এর ডান দিকে একটু ইলেকট্রন ডেনসিটিটা বেড়েছে, বাঁ দিকে একটু ইলেকট্রন ডেনসিটি কমেছে। তাহলে এখানে একটা তাৎক্ষণিক ডাইপোল তৈরি হলো। দেখ এইদিকে ইলেকট্রন ডেনসিটি বেশি ডেল্টা নেগেটিভ, এইদিকে ইলেকট্রন ডেনসিটি কম ডেল্টা পজিটিভ। এবার কি হচ্ছে, এই যে ডেল্টা নেগেটিভ সেন্টারটা, এই যে ডেল্টা নেগেটিভ সেন্টারটা এটা তো নেগেটিভ চার্জ, আর এই 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 কমলা কালারের যে জায়গাটা যেটা আমি লাল দিয়ে মার্ক করছি এটা ইলেকট্রন ডেনসিটি, যে লাল দিয়ে মার্ক করলে ইলেকট্রন ডেনসিটি। তাহলে নেগেটিভ চার্জ এই নেগেটিভ চার্জকে কি করবে, রিপালশন করবে। তাহলে এই হিলিয়ামের নেগেটিভ চার্জগুলো, এই হিলিয়ামের একদিকে তো এক্সট্রা নেগেটিভ চার্জ চলে এসেছে, তাহলে এই নেগেটিভ চার্জটা এই হিলিয়ামের নেগেটিভ চার্জ ক্লাউডকে একটু পুশ করবে, কারণ রিপালশন করবে, নেগেটিভ নেগেটিভকে রিপালশন করে। তাহলে এর নেগেটিভ চার্জটা একটু ডান দিকে সরে যাবে, যেটা পরের সিচুয়েশনে হয়েছে। তাহলে এর নেগেটিভ চার্জ এই হিলিয়ামটা নিজের মতো খুব ভালো ছিল, বলছে আমারও সিচুয়েশন খারাপ হয়ে যায়, আমি পাশের জন্য সিচুয়েশন খারাপ করবো, দ্যাট মিনস ওটাই ইন্ডাকশন বা ইনডিউস আহিত করা। তাহলে নেগেটিভ চার্জ এর চার্জ ক্লাউডকে একটু পুশ করেছে, যার ফলে এর এই দিকে পজিটিভ চার্জ বেশি, মানে ইলেকট্রন ডেনসিটি কম, ডান দিকে ইলেকট্রন ডেনসিটি সরে চলে এসেছে। এখন এই যে এই ডাইপোলটা নিজেই ভালো নয়, কারণ এই ডাইপোলটা পার্মানেন্ট ডাইপোল নয়, ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল। সেই ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল আবার পাকামি করে আরেকজনের মধ্যে ডাইপোল ইনডিউস করার চেষ্টা করেছে, তাহলে সেটা আরো উইক। তাহলে একটা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল আরেকজনের মধ্যে ডাইপোল ইনডিউস করলো, তাহলে এই যে নেগেটিভ আর এই যে পজিটিভ সেন্টার এদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স সেটাই হচ্ছে হিলিয়াম আর হিলিয়াম গ্যাসিয়াস অ্যাটম দুটোর মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স, যেটা খুবই উইক। ঠিক আছে, কেন খুবই উইক বুঝতেই পারছিস, কারণ ডাইপোলটা পার্মানেন্ট নয়, ইনস্ট্যান্টেনিয়াস তাৎক্ষণিক, সে আবার আরেকজনের মধ্যে ডাইপোল তৈরি করছে, সেটা আরো খারাপ। সো ইন্টারাকশন যে ফোর্স আকর্ষণ বলটা সেটাও খারাপ হবে। এটাই হচ্ছে তোর লন্ডন ফোর্স বা ডিসপারশন ফোর্স। তো দেখ লেখাই রয়েছে 1 নম্বর পরমাণুতে তাৎক্ষণিক দ্বিমেরুর সৃষ্টি, 1 নম্বর পরমাণুতে সৃষ্ট তাৎক্ষণিক ডাইপোল 2 নম্বর পরমাণুতে তাৎক্ষণিক ডাইপোল আহিত করে। ঠিক আছে, তাহলে তাৎক্ষণিক আহিত ডাইপোল আকর্ষণ বল, ঠিক আছে, বা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, ইনডিউস ডাইপোল তুই বলতে পারিস। বেশ, এটা লন্ডন ফোর্স বলে, অ্যাট্রাকশন ফোর্স। এই একটা ডেটা দেখে রাখ, এটা একবার এন্ট্রান্সে পড়েছিল যে কত ডিস্টেন্সের সাথে কিভাবে নির্ভরশীল। দুটো তাৎক্ষণিক ডাইপোল আহিত অণু পরমাণুর মধ্যকার দূরত্ব, মানে এই দুজনের মধ্যের দূরত্ব যদি আর হয়, তবে এই ধরনের অন্তঃক্রিয়ার শক্তি 1/r⁶ এর সমানুপাতিক হয়। কোনো একটা এন্ট্রান্স এক্সামে দেখেছিলাম এই ভ্যান্ডারওয়াল ফোর্স গুলো নাম বলে দিয়েছে, তাদের সাথে আর এর সাথে কিভাবে সম্পর্কযুক্ত একটা টেবিল ম্যাট্রিক্স ম্যাচ টাইপ করতে দিয়েছিল। তাহলে দেখে রাখিস লন্ডন ফোর্সটা 1/r⁶ এর সাথে হয়, বাকি তো এগুলো অ্যাট্রাকটিভ ফোর্সের আন্ডারেই পড়ছে, এই হচ্ছে ব্যাপার। আর যে কথাটা আমি এখানে মুখে বললাম সেই জিনিসটা এই আগের পৃষ্ঠাতে এই যে উৎপত্তি লেখা আছে, এই উৎপত্তির এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, একটা তাৎক্ষণিক বা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল তৈরি হচ্ছে, যে কথাটা বললাম। তাহলে আমরা লন্ডন ফোর্স বুঝলাম, এবং লন্ডন ফোর্স আমার লাগবে, তার কারণটা হচ্ছে তোর লন্ডন ফোর্সটা তোর কি বলি সলিড স্টেটে তো আবার লাগছে, এটাই সলিড স্টেটে আবার এটা লাগবে। প্লাস আমরা অর্গানিক যখন করবো ফিজিক্যাল প্রপার্টি এসব এক্সপ্লেন করতে আমাদের এই লন্ডন ফোর্সটা কিন্তু প্রচুর কাজে লাগবে। বেশ, এবার লন্ডন ফোর্স হলো, আর তেমন কিছু লাগছে না। এবার আমরা তারপরেরটাই চলে যাই। তারপরেরটা বলতে এটা যে ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স। ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স তো আমরা জানি, দুটো ডাইপোল তৈরি হবে। আমি ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স নিয়ে আর কিছু বলবো না, কারণ এই ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স নিয়ে আমরা হাইড্রোজেন বন্ডিং এ বলে এসেছিলাম, এবং বলেছিলাম হাইড্রোজেনের সাথে ফ্লুরিন, নাইট্রোজেন এবং অক্সিজেন এই তিনটে অ্যাটম যদি হাইড্রোজেনের সাথে বন্ডেড থাকে, সেই সিচুয়েশনে সেই ডাইপোল পার্টিকুলার ইন্টারাকশনকে আমরা হাইড্রোজেন বন্ড বলবো। বাকি অন্যান্য সিচুয়েশনে নেগেটিভ পজিটিভ পার্মানেন্ট দুটো ডাইপোলের মধ্যে যে ইন্টারাকশন সেটা আমার ডাইপোল আকর্ষণ বল। ক্লোরিনের যেহেতু সাইজে বড়, তাই ক্লোরিন হাইলি ইলেকট্রোনেগেটিভ হলেও ক্লোরিনের সাথে হাইড্রোজেন লেগে রয়েছে, হাইড্রোজেনের মাথায় ডেল্টা পজিটিভ, ক্লোরিনে ডেল্টা নেগেটিভ, এই ইন্টারাকশনটাকে কিন্তু আমরা হাইড্রোজেন বন্ড বলতে পারবো না, কারণ ক্লোরিনটা হাইড্রোজেনের থেকে সাইজে অনেকটা বড়। এইটা হয়ে গেছে প্রবলেম। সো এখানে ফ্লুরিন বা নাইট্রোজেন বা অক্সিজেন থাকলে হাইড্রোজেন বন্ড আমরা এটাকে বলতে পারতাম। বেশ, HCl মলিকিউলের মধ্যে তৈরি হয়, এটা লন্ডন ফোর্সের থেকে বেশি শক্তিশালী হবে, বুঝতেই পারছিস। এই আকর্ষণ বলের মান ধ্রুবীয় অণুর পোলারিটির উপর নির্ভর করবে। পোলারিটি যত বেশি হবে এর মানও তত বেশি হবে, মানে এই নেগেটিভ ডেল্টা পজিটিভের ভ্যালুটা যত বেশি হবে তত এটা স্ট্রং হবে। মানে
ডেল্টা পজিটিভ আর ডেল্টা নেগেটিভ, এই যে দুটো অ্যাটম যারা নিজেদের মধ্যে কোভ্যালেন্টলি বন্ডেড, তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা যত বাড়বে তত ডেল্টা নেগেটিভ আর ডেল্টা পজিটিভটাও বাড়বে, তত ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা স্ট্রঙ্গার হবে। এটাকে আমরা হাইড্রোজেন বন্ড বলতে পারবো না। এই হচ্ছে ব্যাপার। কেন বলতে পারবো না? সবই হাইড্রোজেন বন্ডিং এর ক্লাস দেখবি, তাহলে কিন্তু এই অ্যাট্রাকশন ফোর্সের ব্যাপারটা খুব ভালোভাবে আগে বলা হয়েছে। আর এখানে কি এই অবস্থায় ডাইপোল ডাইপোল অন্তরক্রিয়ার বলের শক্তি 1/r⁻³ এর সাথে সমানুপাতিক হয়। ঠিক আছে, বেশ বেশ বেশ। এই পোলারিটি ক্রোম দিয়ে HCl HBr HI, কারণ Cl Br I এর তড়িৎ ঋণাত্মকতা ক্রোম এটা, তাহলে পোলারিটিটা HCl সব থেকে বেশি হবে, কারণ ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি ব্রোমিন আর হাইড্রোজেনের থেকে বেশি। ফ্লুরিনকে কেন নেয়নি? কারণ ফ্লুরিন ডাইপোল ডাইপোল ইন্টারাকশনের স্পেশাল কেস, মানে পার্টিকুলারলি স্ট্রঙ্গার ডাইপোল ডাইপোল ইন্টারাকশন একটা হাইড্রোজেন বন্ড, যেখানে হাইড্রোজেনের সাথে আবার একই কথা রিপিট করছি, ফ্লুরিন অক্সিজেন নাইট্রোজেন থাকতে হবে। আমি যেগুলো না পড়লেও চলবে সেগুলোকে আমি স্কিপ করে দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা একবার রিডিং পড়তে পারিস, এই প্যারাগ্রাফটা না পড়লেও কোনো অসুবিধা নেই। এবার আসছে ডাইপোল ইনডিউসড ডাইপোল। তাহলে কেউ একজন নিজে পার্মানেন্ট ডাইপোল, কেউ একজন নিজে পার্মানেন্ট ডাইপোল, তার মধ্যে ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ তৈরি হয়ে রয়েছে। স্থায়ী যে পার্মানেন্ট ডাইপোল বলছিলাম, স্থায়ী দ্বিমেরু শক্তির অণু, যেটা হিলিয়ামে যেটা দিয়েছিলাম, হিলিয়ামে কিন্তু পার্মানেন্ট ডাইপোল নয়, ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল। তাহলে ও নিজে ইনস্ট্যান্টেনিয়াসলি নিজে ইনডিউস হচ্ছে, আবার আরেকজনকে ইনস্ট্যান্টেনিয়াসলি ইনডিউস করছে। এই হচ্ছে ব্যাপার। এবার স্থায়ী দ্বিমেরু শক্তি দ্বিমেরু বিশিষ্ট অণু, সেটা একটা অধ্রুবীয় অণুকে যদি পাশে পায়, তাহলে আবার এর যে ডেল্টা নেগেটিভ সেন্টারটা আগেরটার মতনই, এই যে ডেল্টা নেগেটিভ সেন্টারটা, বা একটু একটু তুলে বলি ভালো করে, এই যে ডেল্টা নেগেটিভ সেন্টারটা, এই দিকটা ইলেকট্রন ডেনসিটিটা বেশি, এই দিকটা ইলেকট্রন ডেনসিটিটা বেশি, এই দিকটা ইলেকট্রন ডেনসিটিটা বেশি। ঠিক আছে, এই বেশি ইলেকট্রন ডেনসিটি এর কি করছে, এর এই দিকের যে ইলেকট্রন ডেনসিটিটা আছে, এর এই পোর্শনে যে ইলেকট্রন ডেনসিটিটা আছে সেটাকে কি করছে, রিপেল করছে। তাহলে এই দিকের এক্সট্রা ইলেকট্রন ডেনসিটি ডান দিকে সরে যাবে, তাহলে বাঁ দিকে ডেল্টা পজিটিভ আর ডান দিকে ডেল্টা নেগেটিভ তৈরি হবে। এবার এই ডেল্টা নেগেটিভ পজিটিভ সেন্টারের মধ্যে আকর্ষণ বল, সেটাই হয়ে গেল আমার ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারাকশন। তাহলে অবশ্যই বুঝতে পারছিস ডাইপোল ডাইপোল ইন্টারাকশন থেকে এটা কম্পারেটিভলি উইক হবে, কারণ দুটো স্টেবল ডাইপোল নিজেদের মধ্যে ইন্টারাকশন, একটা স্টেবল ডাইপোল আর ইনডিউসড ডাইপোলের থেকে তো গ্রেটার হবেই, রাইট? সো সেটা নিয়ে বলার আর কিছু নেই, এটা নিয়ে অত কিছু লাগবে না। যে কটা যে দুটোকে বা যে তিনটাকে নিয়ে খুব আলোচনা করতে হবে আমাদের ভবিষ্যতে, সেটা হচ্ছে যে ডিসপারশন ফোর্সের কথাটা বললাম, অর্গানিকে প্রচুর লাগবে, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন লাগবে যখন কার্বনিল কম্পাউন্ডস পড়বো, আর হাইড্রোজেন বন্ডিং তো লাগতেই থাকবে, ওটা তো ডাইপোল ডাইপোল ইন্টারাকশন একটা স্পেশাল কেসই বলতে পারিস। এই হচ্ছে ব্যাপার। আর দেখে নিবি আর এর যদি হয় আর এর সাথে কিভাবে নির্ভর করছে, r⁶ এর সমানুপাতিক হয়, 1/r⁶ এর সাথে সমানুপাতিক হয়। ঠিক আছে, r⁶ এর সাথে সমানুপাতিক হয়, বাস আর কিছু নেই। যেমন বলছে জলে দ্রবীভূত O2 H2 অন্তঃক্রিয়া এরকম টাইপের হবে। তাহলে জলে যে জলে অক্সিজেন ডিসলভ হয় কি করে? জল একটা পোলার মলিকিউল, ইটসেলফ O2 একটা নন পোলার মলিকিউল, কারণ দুটোই অক্সিজেন লেগে রয়েছে, কারোর সাথে তো অক্সিজেনের সাথে অক্সিজেন অ্যাটমে তো ইলেকট্রনিক ডিফারেন্স নেই, তাই নন পোলার। তাহলে ওয়াটারে অক্সিজেন ডিসলভ হয়ে আছে কি করে? নাই তো মাছ সারা অক্সিজেন পাচ্ছে কি করে? জলজ যে গাছ বা ওই যে ফ্লোরা আর ফনা, আমি যদি এই ওয়ার্ডটা ইউজ করি বেটার, তাহলে যে ফ্লোরা আর ফনা রয়েছে জলে, তারা কি করে অক্সিজেন পেয়ে বেঁচে রয়েছে? তা নিশ্চয়ই জলে অক্সিজেন ডিসলভ রয়েছে। তো জলে অক্সিজেন আবার ডিসলভ হয়ে আছে কি করে? ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারাকশনের থ্রু। আচ্ছা, আর হাইড্রোজেন বন্ড এখানে মেনশন করেনি, হাইড্রোজেন বন্ড আমরা ডিটেলে পড়ে এসেছি। আবার আমি বারবার হাইড্রোজেন বন্ডিং এ এতবার করে জোর দিচ্ছি, কতবার হাইড্রোজেন বন্ডিংটা বলে এসেছি, ডিটেলে বলে এসেছি, বারবার বলছি, ভিডিওতে ভিউ নেওয়ার জন্য নয়, ওটা একটা পারপাস, অবশ্যই ভিডিওতে ভিউ নেওয়াটা একটা পারপাস, কিন্তু তার থেকেও বেটার পারপাস হচ্ছে যে ওই হাইড্রোজেন বন্ডিংটা টপিকটা শিখতেই হবে, মানে অর্গানিকে বা ভবিষ্যতে হাইড্রোজেন বন্ডিং এত বারবার আসবে যে হাইড্রোজেন বন্ডিং এর কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে অন্য টপিকে খুব প্রবলেম আসবে। তাই আমি বারবার বলছি হাইড্রোজেন বন্ডিংটা একবার ভালো করে ভিডিও দেখে ক্লিয়ার করে নিবি, সেখান থেকে ভিডিও দেখে তুই ক্লিয়ার করবি, বই পড়ে হোক যেভাবে হোক তুই কনসেপ্টটা অন্তত ক্লিয়ার কর। ঠিক আছে, আমি বলছি না আমি যে ভিডিওটা পড়িয়েছি ওটাই দেখতে হবে, তো যেটা ভালো লাগে তুই সেখান থেকে দেখ, কিন্তু পড়ে নে ওটা। আর কি ব্যাপার? আচ্ছা, পদার্থের এই ভৌত ধর্মাবলী এগুলো বাচ্চা ছেলের মতো ব্যাপার, গ্যাসের অনুর গতি, শেপ, ভলিউম এসব নিয়ে বাচ্চা ছেলের মতো আলোচনা করেছে। এখানে বলেছে গ্যাসের ভর আমরা কি করে মাপি, আয়তন আমরা কিসে মাপবো, লিটার মিলিলিটার এসব মাপি, প্রেসার আমরা কি করে মাপবো, ওই যে তোর ব্যারোমিটার দিয়ে মাপি, 760 মিলিমিটার পারস্তম্ভের যে চাপ, এইসব কথাবার্তা বলেছে বাচ্চা ছেলের মতো। এসব নিয়ে আমার দরকার নেই, এই গাণিতিক এসবও লাগবে না। তোর যেটা আলটিমেটলি এবার লাগবে গ্যাসের উষ্ণতা। ঠিক আছে, গ্যাসের উষ্ণতা সম্বন্ধে এখানে এইটা আমরা সবাই জানি, না জানলে আরেকবার জেনে রাখ, ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা কেলভিনে কি করে কনভার্ট করি, ডিগ্রি সেলসিয়াসে যে ডেটাটা দেবে সেটাকে 273 যোগ করে দেবে, 273.15, অত সূক্ষ্ম বা অত ফাইন ভ্যালু দরকার নেই,
273 প্লাস করে দিবি তোর ডিগ্রি সেলসিয়াসের ভ্যালুটাকে, তাহলেই তুই কেলভিন পাবি, ডিগ্রি কেলভিন নয় কিন্তু। কি বললাম, শুধু কেলভিন। কখনোই 273 লেখার পর 298.15 ডিগ্রি কেলভিন বলেছে এরকম যেন ভুল করিস না। 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সেখানে 273 যোগ করলে ওটা 298 কেলভিন। 0.15টা না দিয়ে করার দরকার নেই, কারণ এখন পরীক্ষাতে ক্যালকুলেটর পাচ্ছিস, কোনো অসুবিধা নেই। যখন কোনো অন্য পরীক্ষাতে যাবি, যখন ক্যালকুলেটর পাবি না, তখন এই ছোট 0.15টাকে নিয়ে বিশাল প্রবলেম হবে। তো তার থেকে 0.15টা ছেড়েই আমরা ক্যালকুলেট করি। ছোট থেকে হয়তো তাই করে আসছিস, হয়তো নয়, ছোট থেকে তাই করে আসছিস। সো 0.15 নিয়ে অত ভাবা দরকার নেই, ওটা মোর অ্যাকিউরেট হলো 273 দিবি, ডিগ্রি কেলভিন লিখবি না, ওটা একটা ছোট ভুল হয়ে যায়। ঠিক আছে, তাহলে উষ্ণতার এসআই ইউনিটটা হচ্ছে কেলভিন। ঠিক আছে, উষ্ণতার এসআই ইউনিট হলো কেলভিন। হলুদে হলুদ, কিছুই দেখা গেল না। তাহলে উষ্ণতার আমার যে এসআই ইউনিট, উষ্ণতার এসআই ইউনিটটা হচ্ছে কেলভিন। ভালো করে পড়ে নিবি। কেলভিন স্কেল সবসময়, কেলভিন স্কেনের যে ভ্যালুটা সবসময় ধনাত্মক হবে, দেখতেই পাবি, কারণ আমাদের অ্যাবসলিউট নেগেটিভ যেটা, সেটা হচ্ছে -273। তাহলে -273 সাথে প্লাস যেই 273 করবে, কারণ -273 থেকে নেগেটিভ টেম্পারেচার হওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয় থিওরিটিক্যালি, সেটা তো চার্লস ল থেকে আমরা দেখবো, আজকের ক্লাসেই দেখবো, এবং এগুলো পড়ে এসেছি ছোট ক্লাসে। আমি যখন মাধ্যমিক দিয়েছি তখন তো আমার খুব কি বলবো, একটা হট কোশ্চেন মাধ্যমিকের বা ক্লাস 9-এ যে ক্লাসে পড়েছি মনে নেই, তবে 9-10-এ যে ক্লাসে পড়েছি এটা হট কোশ্চেন ছিল। পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝো, একে পরম বলা হয় কেন, এই বিষয়গুলো, বা চার্লসের ফর্মুলা থেকে আমরা পরম শূন্য উষ্ণতা কিভাবে পেতে পারি, এই কোশ্চেনগুলো আমি যখন 9-10-এ পড়তাম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। আশা করি তোদের সময়ও ছিল, তো অলরেডি পড়েছিস। বেশ, তাহলে 273 থেকে যদি নেগেটিভ ডিগ্রি সেলসিয়াস যদি আমার -273 থেকে স্টার্ট হয়, আর কেলভিন বার করার সময় যদি অলওয়েজ আমি +273 করে শুরু করি, তাহলে -273 মানে কেলভিন স্কেল ওটা 0 কেলভিন, এই হচ্ছে ব্যাপার। আর সেলসিয়াস কেলভিন স্কেলের দ্বারা নির্মিত উষ্ণতা পরিবর্তন হয়, সেটা ঠিক আছে, সংখ্যা মানে ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। তাহলে ছোট ছোট ইনফরমেশন। এবার আমরা চলে আসি সেই ছোট থেকে যে জিনিস দেখে আসছিস, আমাদের বয়েলের সূত্র। কার? বয়েলসের সূত্র। বয়েলসের সূত্র কি বলছে? প্রেসার আর ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল। স্বাভাবিক, তুই যদি পিস্টন দিয়ে চাপিস, তাহলে গ্যাসের যে কন্টেনারটা, সেই কন্টেনারের ভলিউমটা কম হবে। এই যে ছবিটা দেখ, বেশি ভলিউম আছে, পিস্টনটা চেপেছিস, ভলিউম কমেছে, আরো পিস্টন চেপেছিস, মানে প্রেসার বাড়িয়েছিস, এক্সটার্নাল প্রেসার বাড়িয়েছিস, আর কি হয়েছে, পিস্টনটা নিচের দিকে চেপেছে, যার ফলে ভলিউমটা কমে গেছে। তাহলে প্রেসার আর ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী, এটা তো তোদের সিলেবাসের মধ্যে মেনশন করা নেই, তাহলে জানতেও চাইবে না, কিন্তু কনসেপ্টটা আমরা বুঝে নিই। তাহলে প্রেসার আর ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল। প্রেসার আর ভলিউম যদি ইনভার্সলি প্রপোর্শনাল হয়, এখানে আমি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নিয়ে আসতে পারবো। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নিলে কি হবে? ভলিউম ইকুয়াল টু k ইন্টু 1/p, কারণ প্রেসার আর ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল ছিল। এখান থেকে আমি পেয়ে গেলাম প্রেসার ইন্টু ভলিউম কনস্ট্যান্ট। এখান থেকে আমি পেয়ে গেলাম প্রেসার ইন্টু ভলিউম ইজ কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে আমার বয়েলস ল। ঠিক আছে, গ্যাস ল এর প্রথম ইম্পর্টেন্ট ল, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ছোট থেকে পড়ে আসছিস, আশা করি জানিস। এখান থেকেই ধর প্রথম সিচুয়েশনে প্রেসার P1, ভলিউম V1, তাহলে প্রেসার ইন্টু ভলিউমের যা ভ্যালু হবে, সেম গ্যাস কন্টেনারে তুই যদি প্রেসার বাড়িয়ে P1 থেকে P2 করিস, তাহলে তো ভলিউমটা কমে V1 থেকে V2 হবে। তাহলে প্রথম ক্ষেত্রে P1 V1 ছিল যা ভ্যালু, সেকেন্ড সিচুয়েশনে তুই যদি প্রেসার বাড়াস, ভলিউমটা কমবে। তাহলে দুজনের গুণফল P1 ইন্টু V1, পরেরটাই যে P2 আর V2 হলো, সেইটাও সেই কনস্ট্যান্টই থাকবে একটা পার্টিকুলার গ্যাস পার্টিকেলের জন্য। তার জন্য P1 V1 ইকুয়াল টু P2 V2 আমরা এখান থেকে বলতে পারি। ঠিক আছে, এ তো কমন সেন্স, ছোট থেকেই পড়ে আসছিস। এবার এর কিছু গ্রাফ আছে, সেই গ্রাফগুলো আমাদের একটু ভালো করে দেখতে হবে। গ্রাফগুলো ইম্পর্টেন্ট। এই গ্রাফগুলো সমস্ত নয়, এখানে অনেক কিছু গ্রাফ দেওয়া আছে, তার মধ্যে আমরা হাতে গোনা কিছু গ্রাফ নিয়ে পড়বো। ঠিক আছে, হাতে গোনা কিছু গ্রাফ নিয়ে আমরা বলবো। এবার সরি নয়েজের জন্য, এটা ড্রিল হচ্ছিল কোথাও। বেশ, তাহলে হাতে গোনা কিছু গ্রাফ পড়বো। সেই গ্রাফ পড়ার আগে জানিসও, হয়তো না জানলেও কোনো অসুবিধা নেই, বলছি তো সেই জন্যই, জানানোর জন্যই। তাহলে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওয়াই, এত সরু লাইন দ্বারা এটা বোল্ড করি একটু, ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, এটাকে আমরা বলি স্ট্রেট লাইন ইকুয়েশন। এটাকে আমরা বলবো স্ট্রেট লাইন ইকুয়েশন। এবার কেমিস্ট্রির জন্য এটা পার্টিকুলারলি ইম্পর্টেন্ট, কারণ আমরা যারা কেমিস্ট্রি পড়ি, কেমিস্ট্রিতে আমাদের অত হেভি ম্যাথামেটিক্স লাগে না, যতটা বেশি ম্যাথামেটিক্স আমাদের ফিজিক্সে লাগে। ম্যাথে তো অনেক ম্যাথ শিখছিস, সেটা নিয়ে তো কোনো ব্যাপারই নেই। ম্যাথে অনেক ক্লাস 11-12 অনেক জটিল ম্যাথামেটিক্স শিখছিস, সেই ম্যাথামেটিক্সটা ফিজিক্সে অনেকটা ইউজ করতে হচ্ছে। কেমিস্ট্রিতে খুব একটা ম্যাথ ইউজ করতে হবে না, জটিল ম্যাথ ইউজ করতে হবে না। নিউমেরিক্যাল করতে গেলে তো যোগ বিয়োগ গুণ ভাগ করতে হচ্ছে, একটা পার্টিকুলার ফর্মুলা তো বসাতে হচ্ছে, কিন্তু খুব যে জটিল ম্যাথ, ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ খুব যে জটিল করতে হবে, ওসব কিচ্ছু জটিলতা নেই। ঠিক আছে, একটা ইকুয়েশন আমাদের মনে রাখতে হবে, y ইকুয়াল টু mx প্লাস সি, এটা হচ্ছে আমার স্ট্রেট লাইন ইকুয়েশন। ম্যাথামেটিক্সে যখন তোরা পড়বি, তখন হাইপারবোলা, প্যারাবোলা, স্ট্রেট লাইন, আরো সার্কেল, অনেক জটিল জটিল ম্যাথামেটিক্স করবি।
তো এখানে যা সেটা y = mx + c, y = mx + c। গ্রাফটা কিরকম দেখতে হবে? গ্রাফটা দেখতে হবে এরকম, ঠিক আছে? এখানে এইটা y অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস। এইটা y অ্যাক্সিসকে যে বিন্দুতে কেটেছে সেখান থেকে x অ্যাক্সিসের এই যে ডিসটেন্সটা, এটা হচ্ছে তো c। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ইন্টারসেপ্ট। কি বলি এটাকে? এটাকে আমরা বলি ইন্টারসেপ্ট। আর এই যে সরল রেখাটা, এই সরল রেখাটা x অ্যাক্সিসের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এইটা পজিটিভ x অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল, সেটাকে আমি কি বলছি? তার স্লোপ, ঠিক আছে? তো স্লোপ, এটাকে আমরা বলবো স্লোপ। স্লোপ নিয়েই আমাদের একটু বেটার হইতে পড়তে হবে। তাহলে স্লোপ ইকুয়াল টু m, m মানে হচ্ছে tan থিটা, ঠিক আছে? tan থিটা, এটা যদি 90 ডিগ্রি হয় এটা হচ্ছে tan থিটা। tan থিটা মানে sin থিটা বাই cos থিটা করতে হবে। কি করে করতে পারি? লম্ব বাই ভূমি। তাহলে এইখানে আমি প্রজেকশন নিই, জিনিসটার আমি যদি একটা প্রজেকশন নিই, শুরু করি, তাহলে এইটা ধর তোর y2 আর এটা হচ্ছে তোর y1। তাহলে ওই লাইনটার ভ্যালু কত হবে? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই y2 পয়েন্টে ভ্যালু যদি তোর x2 হয়, যদি তোর x1 হয়, তাহলে তুই এখানে কি লিখবি? x2 মাইনাস x1, তাই না? তুই যদি y2 পয়েন্টে ভ্যালু হচ্ছে x1 আর y1, ভুলভাল জায়গায় লিখেছি, সরি, আমার দোষ। তাই তো দেখছি কিছু তো একটা গন্ডগোল করছি। গন্ডগোলটা এখানে হয়েছে, y2 ডেটাতে লিখেছি x1 আর y1 এর ডেটাতে লিখেছি x2, ভুলতে হবেই। তাই তো দেখছি কোথায় মিস্টেকটা হয়েছে, এখানে মিস্টেকটা হয়েছে। তাহলে কি y2 যে ডেটা সেটাতে আমি বলছি x2, আর y1 এর যে y1 এর রেসপেক্টে x1 এর ভ্যালু হচ্ছে x এর কোঅর্ডিনেটের ভ্যালু হচ্ছে x1। তাহলে আমি এখানে কি লিখব? x2 মাইনাস x1। তাহলে এই বিয়োগফলটাকেই আমরা আসলে লিখি dy dx। ডিফারেন্সিয়াল তো শিখেছিস আশা করি। তাহলে এটা হচ্ছে তো dy dx। tan থিটা মানে হচ্ছে আলটিমেটলি যেটা আসে সেটা হচ্ছে dy dx, ঠিক আছে? পজিটিভ x অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা। বেশ, এবার ভালো করে দেখ, আশা করি tan থিটার কথাটা বোঝা গেছে। তো স্লোপ মানে হচ্ছে tan থিটা, tan থিটা মানে হচ্ছে এই যে লাইন, সেই লাইনের মধ্যে আমরা এটা নিয়ে তার মধ্যে dy y এর অল্প চেঞ্জের জন্য x এর অল্প কতটা চেঞ্জ সেটাই নিচ্ছি dy dx, ডিফারেন্সিয়াল। তাহলে tan থিটা মানে হচ্ছে এটা। আর ইন্টারসেপ্ট মানে হচ্ছে এই যে ভ্যালুটা, এটা যতটা y অ্যাক্সিসের যেটা ভ্যালু, 0 থেকে y অ্যাক্সিসে যত দূর অবধি আছে, এটা যদি y3 বলিস তাহলে 0 টু y3 মানে y3 মাইনাস 0, y3 ওখানে যা ভ্যালু আসবে ততটা হচ্ছে তার ইন্টারসেপ্ট। এখানে স্লোপটা হচ্ছে পজিটিভ স্লোপ। তাহলে এই পার্টিকুলার গ্রাফে আমার স্লোপটা আমি কিরকম স্লোপ নিয়েছি? এই পার্টিকুলার গ্রাফে আমি স্লোপটাকে নিয়েছি পজিটিভ, ঠিক আছে? এই স্লোপটা যদি নেগেটিভ হতো তাহলে আমার গ্রাফ কেমন হতো? কিছুই না। এই স্লোপটা যদি আমার নেগেটিভ হতো, গ্রাফটা জাস্ট উপর থেকে নিচের দিকে নেমে আসতো, ঠিক আছে? এই পার্টিকুলার গ্রাফে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এখানে এম এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? তাহলে দুটোকে ভালো করে দেখে রাখ। পজিটিভ স্লোপ হলে গ্রাফটা নিচের দিক থেকে উপরের দিকে উঠবে, আর নেগেটিভ স্লোপ হলে গ্রাফটা উপরের দিক থেকে নিচের দিকে নামবে। এই দুটো জিনিস আমাদের একটু মনে রাখলেই হবে যে স্ট্রেট লাইন ইকুয়েশনে গ্রাফগুলো কিরকম দেখতে হয়, পজিটিভ স্লোপ নেগেটিভ স্লোপ হলে ব্যাপারটা কিরকম দেখতে লাগবে, ঠিক আছে? এই আর কি বলার। এবার আমি চার্লস ল, বয়েলস ল থেকে যে আমার যে ইকুয়েশনগুলো আছে তার গ্রাফগুলো আমরা দেখে নিই, তাহলে আমাদের আর ঝামেলা মিটে যাবে। তাহলে দেখ, প্রথমে বলেছে প্রেসারের সাথে ভলিউমের গ্রাফ। প্রেসার আর ভলিউমে তুই যদি গ্রাফ দেখিস, প্রেসার আর ভলিউম কি উল্টো উল্টো সম্পর্ক। তাহলে প্রেসার যখন বেশি, দেখ প্রেসার যখন 5 বা 6 এর কাছে তখন ভলিউম 0, 1 আর 0 মাঝামাঝি। প্রেসার তুই যত কমিয়েছিস, 6, 5, 4, ধর 4, তখন এখানে তো যখন 2 এ চলে এসেছে, দেখ মার্ক করি, দাঁড়া দাগ দি, তাহলে ভালো করে বুঝতে পারবি। 4 এর কাছে ভলিউম এখানে, যখন এটা প্রেসার 2 এ কমিয়ে এনেছিস ভলিউম বেড়েছে। যদি 4 এ যদি 1 হয়, 4 এ দেখ ডেটাটা 1, তাহলে 2 এর ডেটাটা কমে এসেছে 2। এবার তুই যদি প্রেসারটাকে 1 এ নিয়ে চলে আসিস, 4 হয়ে গেছে, তাহলে ভলিউম বেড়েছে। তাহলে যত তুই প্রেসার কমিয়েছিস ভলিউম বেড়েছে, তাহলে প্রেসার আর ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এই গ্রাফটা থেকে জেনে রাখতে হবে পি ভার্সেস ভি এর গ্রাফটা কেমন হয়। এবার দেখ, বিভিন্ন প্রেসারের সাথে ভলিউমের গ্রাফ বিভিন্ন টেম্পারেচারে। আমরা জানি টেম্পারেচারের সাথে ভলিউমের আবার ডাইরেক্টলি প্রপোর্শনাল, কারণ টেম্পারেচার যত বাড়বে ভলিউম বাড়বে, এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখ, T
T3 হচ্ছে সব থেকে বেশি, তারপরে T2, তারপরে হচ্ছে T1। তো যখন টেম্পারেচার কম সেই সিচুয়েশনে ওভারঅল ভলিউমও কম, T2 তে একটু ওভারঅল ভলিউম বেশি, T3 তে একটু ওভারঅল ভলিউম বেশি। তাহলে এই জায়গা দুটো একটু দেখতে হবে। প্রেসার বাড়লে ভলিউমের ভ্যালুটা কিন্তু বাড়ছে, অবশ্যই প্রেসার কমলে ভলিউম বাড়ছে, ইন্ডিভিজুয়ালি সেটা মেনটেন থাকছে, কিন্তু T1, T2, T3 তে গ্রাফের নেচারটা একটু উপরের দিকে এগিয়ে গেছে, মানে ভলিউমটা একটু বেড়ে গেছে, কারণ টেম্পারেচার বাড়লে ওভারঅল ভলিউমটা বাড়ে। নেক্সট দেখ, প্রেসারের সাথে 1/v বা v এর সাথে 1/p, তুই যাই কর না কেন, যদি আমার তুই যদি ইকুয়েশন নিস v = k × 1/p, যেটা এখানে লেখা রয়েছে 3 নম্বরে যেটা লেখা রয়েছে, এটাকে তুই এরকম আলোচনা করতে পারিস, ভিটা y অ্যাক্সিসে, তুই যদি vy অ্যাক্সিসে যায় তাহলে y = দেখ mx প্লাস c, ইকুয়েশনের সাথে তুই যদি তুলনা করিস তুই কি দেখতে পাচ্ছিস, ইন্টারসেপ্টের ভ্যালু 0। ইন্টারসেপ্টের ভ্যালু যদি 0 হয় তাহলে সে x অ্যাক্সিসকে কোথাও কাট করছে না, তাহলে এটা x অ্যাক্সিসকে কাট না করলে কি হবে, পাসিং থ্রু দা অরিজিন হবে, স্ট্রেট লাইন পাসিং থ্রু দা অরিজিন। তাহলে স্ট্রেট লাইন পাসিং থ্রু দা অরিজিন হয়েছে। আর ভালো করে দেখ, k যে কনস্ট্যান্টের ভ্যালুটা সেটাই হচ্ছে ইন্টারসেপ্ট, এবং এটা নেগেটিভ নয় পজিটিভ, তাই উপরের দিকে উঠেছে। আর 1/p টোটালটা, এই যে 1/p দেখতে পাচ্ছিস, এই 1/p টোটালটা হচ্ছে তোর x, ঠিক আছে। তাই এখানে যখন 1/p বসানো হয়েছে, যখন p বসানো হয়েছিল আলাদা ঘটনা, 1/p হচ্ছে 1/p ডাইরেক্ট বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে এই 1/pটা x এর সাথে সমান। তাহলে স্ট্রেট লাইন ইকুয়েশন পাসিং থ্রু দ্য অরিজিন, উল্টোটা করলেও তাই। তাহলে উল্টোটা করলে এই দেখ y = দিস ইজ ইয়োর mx প্লাস c, কিছু নেই, পাসিং থ্রু দ্য অরিজিন, এই 1/v টোটালটাই হচ্ছে তোর x, ঠিক আছে, এটা বলতে চেয়েছে। তাহলে এই গ্রাফটা দেখতে হবে। তাহলে আমরা প্রথম তিনটে দেখলাম। এরপরে প্রেসারের সাথে 1/v, টেম্পারেচার দেখে নে, এই গ্রাফগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখ, প্রেসারের সাথে 1/v, হ্যাঁ, প্রেসারের সাথে 1/v আমরা জানি স্ট্রেট লাইন, বা ভলিউম প্রেসারের সাথে 1/v আর বা ভলিউমের সাথে 1/p তুই যদি নিস, তাহলে গ্রাফটা একই টাইপেরই, T2, T3, T2, T1, ব্যাপারটা একই, আলাদা কিছু না, কারণ একটা রেসপেক্টে আরেকটা তো ইনভার্স, একটাকে পজিটিভে বা নেগেটিভে নেয়, নেচারটা আলাদা কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে। তো এরকম আরেকটা কি পিভি, এটা একটা ইম্পর্টেন্ট, একটা কনফিউশন তৈরি করতে পারে পরীক্ষাতে, এটা কনফিউশন তৈরি করতে পারে এইভাবে, পিভির সাথে পি বা পিভির সাথে ভি, মানে মোদ্দা কথা হচ্ছে আমরা বয়েলস ল থেকে কি শিখলাম, বয়েলস ল থেকে শিখলাম প্রেসার ইনটু ভলিউম হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে পিভি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে পিভির রেসপেক্টে পি দিয়ে গ্রাফ টান আর পিভির রেসপেক্টে ভি দিয়ে গ্রাফ টান, কার কি যায় আসে, প্রতি ক্ষেত্রে এটা স্ট্রেট লাইনই থাকবে, কারণ পিভি এর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, তাই তুই যার রেসপেক্টে গ্রাফ টান না কেন এটা অলওয়েজ কি কনস্ট্যান্ট। এবার দেখ, পিভির সাথে আলাদা আলাদা টেম্পারেচারে যখন করেছে, পি ইন্টু ভি এর ভ্যালুটা বেড়েছে, আর কিছুই না, ও তো হলো, ঠিক আছে। এবার এটা একটা দেখে নে লাস্ট, তুই যদি টোটাল ইকুয়েশনে লগ নিয়ে নিস, লগ নিলে কি হবে, তাহলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, আমি লগ নিয়ে বিষয়টা একটু দেখাই। তাহলে আমাদের মেন ইকুয়েশন হচ্ছে পি ইন্টু ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তুই বোথ সাইডে যদি লগ নিস তাহলে কি হবে, লগ পি ইন্টু ভি ইকুয়াল টু লগ কে, লগ এখানে বেস 10, হ্যাঁ, তাহলে কি আসবে এখানে, লগ কে আসবে। আমরা জানি লগ m ইন্টু n যদি হয় তাহলে এর ফর্মুলাটা হচ্ছে log m প্লাস log n, ঠিক আছে, log m প্লাস log n, তাহলে log p ইন্টু v কি হবে, log p প্লাস log v, log p প্লাস log v কে উল্টো দিকে তো আমি যদি নিয়ে যাই তাহলে মাইনাস log v প্লাস log k। এবার তুই যদি গ্রাফটা টানিস log p এর সাথে log v এর, তাহলে গ্রাফটা কেমন হবে দেখতো, y ইকুয়াল টু mx প্লাস c, লগের আগে কি আছে মাইনাস, লগের আগে কি আছে মাইনাস সাইন আছে, তাই না, তাহলে m হচ্ছে নেগেটিভ, ভালো করে দেখ, তাহলে নেগেটিভ স্লোপ, তাহলে নেগেটিভ স্লোপের গ্রাফ কি করে হবে, সেই গ্রাফটা আমরা যদি একটু দেখি, তাহলে গ্রাফটা ভালো করে দেখ, ঠিক আছে, তাহলে কি হয়েছে -1, তাহলে ঋণাত্মক নতিযুক্ত, তাহলে মাইনাস সাইনটা কি বলছে, ঋণাত্মক নতিযুক্ত সরলরেখা নির্দেশ করে, সুতরাং স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের লগ পি বনাম লগ ভি এর লেখচিত্র অঙ্কন করলে ঋণাত্মক নতিযুক্ত একটি সরলরেখা পাওয়া যাবে। এক্ষেত্রে নতি হয়েছে -1, কারণ লগের আগে -1, এম এর ভ্যালুটা -1 আসছে, ছেদিতাংশ মানে এই যে ইন্টারসেপ্ট হচ্ছে লগ কে ইকুয়াল টু এনআরটি, আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি অনুযায়ী আর কি বসানো হয়েছে, ঠিক আছে, এই আর কিছুই না, বেশ এই হলো ব্যাপার, গ্রাফ মেনশন করা আছে এখানে।
হ্যাঁ, তাহলে নেগেটিভ স্লোপ, স্লোপ তো নেগেটিভ, তাহলে নেগেটিভ স্লোপ বলে আমাদের গ্রাফ কেমন করে হয়, উপর থেকে নিচের দিকে নামে। নেগেটিভ স্লোপ বলে গ্রাফ উপর থেকে নিচের দিকে নামছে এবং তোর লগ কে হচ্ছে তোর ইন্টারসেপ্ট, রাইট? লগ কে ইন্টারসেপ্ট, সি হচ্ছে ইন্টারসেপ্ট, তাহলে নেগেটিভ স্লোপ নিচের দিকে নামছে মানে উপর থেকে নিচে, যেটা বইয়েও দেখতে পেলি। এবার তুই এটাকে নিচে টাচ করে দিতে পারিস, এসে উপর থেকে নিচে নামলো, মাইনাস নেগেটিভ স্লোপ। বেশ, চল, আর তেমন কিছু গ্রাফ থাকবে না, এই কটাই ইম্পর্টেন্ট ছিল। লগ দিয়ে গ্রাফ টানতে দেয়, পিভি স্কোয়ার আমার লাগবে না, ওগুলো অত লাগবে না। এবার ডেন্সিটি, ঠিক আছে, যেহেতু সিলেবাসের মধ্যে নেই আমি অত ডেন্সিটি নিয়ে ভাবছি না। এবার চার্লস ল, হ্যাঁ, চার্লসের ল বলছে, চার্লসের লটা আমি যদি সিম্পল টার্মে বলি, চার্লসের লটা আমি যদি সিম্পল টার্মে বলি, চার্লসের ল সিম্পলি বলতে চাইছে যে স্থির চাপে, চাপ প্রেসারটা কনস্ট্যান্ট রাখা হলো, কোন একটা গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতার যা ভলিউম, 0 ডিগ্রি উষ্ণতায় যা ভলিউম, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা তুই যদি বৃদ্ধি করিস, ওই গ্যাসটার ভলিউম তার 0 ডিগ্রি উষ্ণতার ভলিউমের 1/273.15 ভগ্নাংশে বাড়বে, ঠিক আছে? মানে ধর 0 ডিগ্রিতে ভলিউম V0, যেটা ডাইরেক্ট বলেছি, যেটা করলে অনেক সহজেই বুঝতে পারবি। দেখ, 0 ডিগ্রি, 1 ডিগ্রি এবং T ডিগ্রিতে ভলিউম যদি V0, V1 আর VT হয়, V0, V1 আর VT যদি হয়, মার্ক করলে সার্কেলটা একসাথে নিয়ে নিচ্ছে, VT যদি হয়, তাহলে কি বলেছে, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়লে ভলিউম কতটা বাড়বে, তার 0 ডিগ্রির ভলিউমে, 0 ডিগ্রি টেম্পারেচারে যা ভলিউম তার 1/273 ভাগ বাড়বে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস যদি বাড়ে, তাহলে 0 ডিগ্রি থেকে যদি 1 ডিগ্রিতে যায়, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লো, তাহলে আয়তন বৃদ্ধি কতটা হবে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার যা ভলিউম তার 1/273.15 ভাগ বাড়বে। তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কতটা বাড়বে, 1 ডিগ্রিতে যতটা বেড়েছিল ইন্টু T করে দিতে হবে, তাহলে T ডিগ্রিতে ম্যাক্সিমাম যতটা বাড়লো সেই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটাকে তুই যে তাহলে এতটা পরিমাণ বাড়লো, তাহলে এখন বেড়ে কতটা হলো, তাহলে 0 ডিগ্রিতে যদি V0 হয়, তাহলে 1 ডিগ্রি থেকে V0 প্লাস যতটা বাড়লো V0 ডিভাইডেড বাই 273.15 সেটাই। তাহলে 0 ডিগ্রি থেকে বেড়ে যদি T ডিগ্রিতে চলে যায়, তাহলে তখন যদি ভলিউম VT হয়, VT ইকুয়াল টু কি হবে, V0 প্লাস T ইন্টু V0 বাই 273, কারণ T ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে বাড়তে এতটা এক্সপানশন হয়েছে, এটুকুই, আর কিছু না। দেখ, এগুলো ক্যালকুলেশন দেখে নিলি, বেড়ে এতটা হলো, বেড়ে এতটা হলো, তাহলে V0টা যদি এখান থেকে তুই কমন নিয়ে নিস, V0টা কমন নিয়ে নিলে এই ইকুয়েশনটা দাঁড়াবে যে VT ইকুয়াল টু V0, VT ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T বাই 273, আর 1/273 যেটা রয়েছে ওটাকে আমরা বলি ভলিউম এক্সপানশন কোএফিসিয়েন্ট, ওটাকে আমরা বলি কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন। কি বলি আমরা ওটাকে, ওটাকে আমরা বলি কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন বলি আমরা ওটাকে, এটাই। এবার এখানে যেটা দেখা যাবে, এই যে ডেটাটা ভলিউমের সাথে যে টেম্পারেচারের ডেটাটা, এটাকে তুই যদি আমি গ্রাফ আকারে টানি, তাহলে সেটা দেখা যাবে যে আলাদা আলাদা গ্যাসের জন্য তো কনস্ট্যান্ট প্রেসারে 0 ডিগ্রি সেলসিয়াসে ভলিউমের ভ্যালুটা তো আলাদা আলাদা গ্যাসের জন্য আলাদা। 0 ডিগ্রি সেলসিয়াসে প্রতিটা গ্যাসেরই কিছু না কিছু ভলিউম আছে, সব গ্যাস যে 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসেই থাকবে তার কোনো কথা নয়। যারা গ্যাসে আছে তাদের 0 ডিগ্রি সেলসিয়াসে আলাদা আলাদা সিচুয়েশনে থাকবে, আলাদা আলাদা গ্যাসের জন্য। আর আমরা কি বলতে পারি, কোনো একটা নির্দিষ্ট গ্যাস তুই যদি নিস, আলাদা আলাদা তুই যদি প্রেসার নিস, আলাদা আলাদা প্রেসারে 0 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু ভলিউমটাও আলাদা আলাদা হবে, এটাও আমরা বলতে পারি। আলাদা আলাদা গ্যাসের যেমন 0 ডিগ্রি সেলসিয়াসে প্রেসার আলাদা, ভলিউম আলাদা আলাদা দখল করবে, প্রেসার তুই যদি কনস্ট্যান্ট রাখিস, গ্যাস যদি আলাদা আলাদা নিস, তাহলে তারা আলাদা আলাদা ভলিউম দখল করবে। কিন্তু আবার তুই যদি একটা নির্দিষ্ট গ্যাস নিস, সেই গ্যাসটাকে যদি 3টে আলাদা আলাদা প্রেসারে রাখিস 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে, কিন্তু তারা 3টে আলাদা আলাদা ভলিউম দখল করবে, এটাই বলতে চেয়েছে। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়, কিন্তু এই বৃদ্ধি সমানুপাতিক হারে নাও হতে পারে, সেটা আলাদা কথা। বিভিন্ন স্থির চাপে নির্দিষ্ট পরিমাণে একটি গ্যাসের বিভিন্ন সেলসিয়াস উষ্ণতার আয়তন পরিমাপ করে ভি বনাম টি লেখচিত্র অঙ্কন করা হয়। তাহলে এখানে কি করা হয়েছে, এখানে আমরা যেটা করেছি, একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিয়েছি, সেই নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে আমরা আলাদা আলাদা প্রেসারে নিয়েছি। তাহলে দেখ P1, P2, P3 আলাদা আলাদা প্রেসারে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আলাদা আলাদা সে ভলিউম দিয়েছে, ঠিক আছে। তবে প্রতিটি স্থির চাপের জন্য একটি সরলরেখা পাওয়া যাবে। তাহলে যখন প্রেসার P1 এ কনস্ট্যান্ট তখন একটা স্ট্রেট লাইন আসবে, P2 তে যখন কনস্ট্যান্ট তখন আরেকটা আসবে, P3 তে যখন কনস্ট্যান্ট তখন আরেকটা আসবে, 0 ডিগ্রির ভলিউমটা আলাদা আলাদা হবে। এদেরকে তুই যখন ব্যাকে এক্সট্রাপোলেট করবি, যাই কনস্ট্যান্ট প্রেসার থাকুক না কেন,
যাতেই নিই না কেন, স্লোপ যাই হোক না কেন, তারা ব্যাকে তুই যদি ব্যাক এক্সট্রাপোলেট করিস তাহলে তারা ব্যাকে -273.15 ডিগ্রি সেলসিয়াসে এই ভ্যালুটাতে এসে মিট করবে, তুই কনস্ট্যান্ট প্রেসারটা যাই নে না কেন। আশা করি কথাটা বুঝতে পারছিস। যাই নে না কেন, কি বললাম, তুই কনস্ট্যান্ট প্রেসারটা যাই নে না কেন, সবাই ব্যাকে এসে -273.15 ডিগ্রি সেলসিয়াসে এসে মিট করছে, ঠিক আছে? বেশ, এটা আমরা এখান থেকে দেখলাম। এখান থেকেই মেন কথাটা আসে, ভালো করে পড়বি। সেটা হচ্ছে তুই এক্সট্রাপোলেট করে -273 নিয়ে যেতে পারবি। এবার প্রশ্নটা হচ্ছে কখনোই তুই -273.15 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারবি না। কেন পৌঁছাতে পারবি না? কারণ ওইখানে পৌঁছানোর আগেই যে কোনো গ্যাস তার আগেই লিকুইড বা সলিডে কনভার্ট হয়ে যায়, তাই তুই কোনোদিনই কোনো গ্যাসকে -273 নিয়ে যেতে পারবি না। এটা থিওরিটিক্যাল ভ্যালু, ঠিক আছে? এই কারণে এটাকে পরম উষ্ণতা বলা হয়। আর একটা জিনিস ভালো করে এখানে গ্রাফ থেকে লক্ষ্য করার একটা ব্যাপার আছে, যেটা ওভারলুক হয়ে গেল। সেটা হচ্ছে এটা তো ভলিউমের গ্রাফ, এইবার তো ভলিউমের গ্রাফ। -273 ভলিউমটা কত হয়ে যাচ্ছে? যে কোনো গ্যাসের ভলিউম হয়ে যাচ্ছে 0। তাহলে -273 উষ্ণতায় -273.15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে মানে 0 কেলভিন টেম্পারেচারে যে কোনো গ্যাসের ভলিউম শূন্য হয়ে যায়। দুটো জিনিস এখান থেকে বুঝতে হবে, যে কোনো গ্যাসকে তুই -273 পর্যন্ত নিয়ে যেতে পারবি না, তার কারণ তার আগে সেটা গ্যাসে থাকবে না, সেটা লিকুইড বা সলিডে কনভার্ট হয়ে যাবে, এবং লিকুইড বা সলিডের জন্য আমাদের চার্লসের ল প্রযোজ্য নয়। তাহলে তাকে প্রথমত তো গ্যাসে থাকতে হবে, তাহলে -273 এর অনেক আগেই সে লিকুইফাই হয়ে যাচ্ছে বা সলিডিফাই হয়ে যাচ্ছে, সেজন্য খাটছে না। আর দ্বিতীয়ত, তুই যদি এত কিছু মাথাও না লাগাস, কমন সেন্স যদি কাছে লাগাস, গ্যাস মলিকিউলগুলোর নিজস্ব তো একটা মাস তো আছেই, নিজস্ব তো একটা আয়তন তো আছে, তাই তাদেরকে তুই যতই একে অপরের কাছাকাছি নিয়ে আয়, একে অপরের সাথে আটোসাটো ভাবে পাশাপাশি বসা, নিজস্ব মাসের জন্য, নিজের আয়তনের জন্য কিছু না কিছু তো জায়গা সে দখল করবেই, মানে কিছু না কিছু ভলিউম তো তোর থাকবেই, থিওরিটিক্যালিও আমরা যদি ভাবি। সো এই কারণেও আমরা -273 গেলে ভলিউম আমরা 0 পাবো না। যদি -273 পৌঁছানো সম্ভব হতো, তাতেও কিন্তু 0 হয়ে যেতে পারে না, কারণ প্রতিটা গ্যাসের নিজস্ব একটা তো বাল্ক আছেই। আর সেকেন্ডলি সেসব তো সেটা তো থিওরিটিক্যালি বা কনসেপচুয়ালি আমরা ভাবার চেষ্টা করলাম। আর একটা কথা হচ্ছে, যে কোনো গ্যাসকে 273 নিয়ে যাওয়ার আগেই সে সলিডিফাই হয়ে যাচ্ছে, এই আর কি ব্যাপার। বা শুধু সলিডিফাই নয়, লিকুইফাইও হতে পারে। বেশ, তাহলে এই ছবিটা, কথাটা তুই যদি দেখিস, সলিড পাওয়া যায়, বর্ধিত করলে টি অক্ষকে এত উষ্ণতাতে ছেদ করে, এই উষ্ণতায় গ্যাসের আয়তন হয় 0। এই উষ্ণতায় গ্যাসের আয়তন কি হয়? এই উষ্ণতায় গ্যাসের আয়তন হয় 0। এর থেকে কম উষ্ণতায় গ্যাসের আয়তন ঋণাত্মক হয়। যদি -273 থেকেও যদি নেগেটিভ করতে পারিস, গ্যাসের উষ্ণতা ঋণাত্মক হয়ে যায়, উষ্ণতা বলছি, গ্যাসের আয়তন ঋণাত্মক হয়ে যায়। এটার কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে? আয়তন ঋণাত্মক কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্সই নেই। সো বলছে আর কি, থিওরিটিক্যালি আমরা যদি ভাবি, এর থেকেও আমরা যদি নেগেটিভে নিয়ে যেতে পারি, তাহলে ভলিউম ঋণাত্মক হয়ে যাবে, যা অবাস্তব, যে কথাটার কোনো মিনিংই নেই। কাজেই -273.15 ডিগ্রি সেলসিয়াসকে প্রকৃতির সর্বনিম্ন উষ্ণতা বলে এবং একে পরম শূন্য বলে। এবার পরম শূন্য এবং পরম উষ্ণতার সংজ্ঞা ভালো করে পড়বি জানার জন্য। তাহলে যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য বলে, এবং এটা -273.15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। এটাকে পরম কেন বলে? পরম উষ্ণতাকে পরম বলার কারণ কি? কারণ এই উষ্ণতায় গ্যাসের প্রকৃতি, পরিমাণ, চাপ, আয়তনের উপর নির্ভর করে না, এর থেকে কম উষ্ণতা পাওয়া সম্ভব নয়, তাই একে পরম শূন্য বলা। আর যে কথাটা বলছিলাম, যে যদি নিয়ে যাওয়া সম্ভব হয়, যে কোনো গ্যাস ওখানে নিয়ে যাওয়ার আগেই কি বলিস, যে কোনো সমস্ত গ্যাস তরল বা কঠিন হয়ে যাচ্ছে, তাই সেক্ষেত্রে -273 চার্লসের সূত্র প্রযোজ্যই হবে না। আর যদি নিয়ে যেতেও পারতাম, তাতেও তো প্রতিটা গ্যাস মলিকিউলের নিজস্ব কিছুটা একটা ভর তো আছেই, যার ফলে সে কিছুটা জায়গা তো দখল করবেই। তাই আয়তন যে কিছু থাকবে না, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়, ঠিক আছে? এটা বেশ, চার্লসের লয়ের। এবার আমরা পরবর্তী আরেকটা যে রূপ রয়েছে, চার্লসের সূত্রে যে বিকল্প রূপ। চার্লসের সূত্রের বিকল্প রূপটা কি? চার্লসের সূত্রের বিকল্প রূপটা হচ্ছে ভলিউম আর টেম্পারেচার হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, দ্যাট মিন্স ভলিউম ইকুয়াল টু কেটি। এটা চার্লসের সূত্রের বিকল্প রূপ, এটাকে আমরা কাজে লাগাবো, ঠিক আছে? তাহলে ভি ইকুয়াল টু কেটি। এখান থেকে আমরা আবার কিছু গ্রাফ করে ফেলবো। ভি ইকুয়াল টু কেটি, আগের বার যেরকম গ্রাফ হয়েছিল তাহলে সেরকম করে গ্রাফ হবে। ভি এর সাথে টি এর তুই যদি গ্রাফ দেখিস, ভি আর টি তুই যদি গ্রাফ, ভি ভার্সেস টি, তাহলে y ইকুয়াল টু mx প্লাস c, স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, পজিটিভ স্লোপ, এবং সেই স্লোপের ভ্যালু হবে k, স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন।
P1 P2 P3, প্রেসার যত বেশি হবে ভলিউম তত কমে, তাই P3 তে ভলিউম অ্যাক্সিসেরটা সব থেকে নিচের দিকে নেমে রয়েছে। তাহলে এটা একটা গ্রাফ দেখতে হবে। তাহলে 1 নম্বর আর 2 নম্বর গ্রাফ দেখলে এবার তো গ্রাফ বোঝাতে কোনো অসুবিধাই নেই। V/T তুই যদি বলিস তাহলে V = KT, তাহলে V/T = কনস্ট্যান্ট। আগের ক্ষেত্রে যেমন PV = কনস্ট্যান্ট ছিল, এখানে V/T হচ্ছে কনস্ট্যান্ট। তাই V/T ভার্সেস আমি যাই গ্রাফই টানি না কেন, V/T আমি যাই গ্রাফই টানি না কেন স্ট্রেট লাইনই হবে, বা প্রেসারের সাথে আলাদা আলাদা জায়গাতে স্ট্রেট লাইনটা এসেছে। আর log V ভার্সেস log T টানলেও এটাই হবে, log V = log K, মানে V = KT, তাহলে log V = log K into T, তাহলে M into N, তাহলে log M plus log N, তাহলে log K plus log T, তাহলে log K টা হয়ে গেল আমার এখানে ইন্টারসেপ্ট, স্ট্রেট লাইন ওটা তো পজিটিভ স্লোপ হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। চারটে গ্রাফ এখানে আর তেমন কিছু প্রবলেম নেই। এই নিউমেরিক্যাল গুলো নিয়ে আমি কিছু বলছি না, কারণ যেহেতু এটা সিলেবাসে মেনশন করা নেই, আমরা জাস্ট পুরোনো টপিককে রিক্যাপ করার জন্য এই জিনিসটা পড়ছি। এবং আন্তরাণবিক আকর্ষণ বলের ব্যাপারটা একটু বুঝতে হতো, অর্গানিকে কাজে লাগবে। পরের সেমিস্টারের জন্য আমরা কিছুটা কাজ করে রাখলাম ওই আন্তরাণবিক আকর্ষণ বলের জায়গাটা, সো এটাই তার জন্য পড়ছি। আর গেলুসাকের সূত্র কি বলছে, গেলুসাকের চাপের সূত্র, তাহলে গ্যাসের চাপ তাহলে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ গ্যাসের পরম উষ্ণতা সমানুপাতিক, তাহলে P = KT। চার্লসের ল কি বলছে, V = KT। বয়েলসের ল কি বলছে, P আর ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল, মানে V = K কনস্ট্যান্ট বাই P হচ্ছে। তাহলে প্রেসারের সাথেও টেম্পারেচার ডাইরেক্ট, ঠিক আছে, ভলিউমের সাথেও টেম্পারেচার ডাইরেক্ট, প্রেসার আর ভলিউম নিজের একে অপরের ইনভার্স। বেশ, এই গ্রাফ নিয়ে অত কিছু ভাবতে হবে না, চার্লস ল বয়েলস ল এর গ্রাফ দেখে নিয়েছিস, দ্যাট ইজ এনাফ। আর এদিকে আসছে আমার গ্যাসের আয়তন এবং পরিমাপের যে মোল নাম্বারের যে কনসেপ্ট আমরা শিখেছিলাম, সেখান থেকে আমরা কি জানি, অ্যাভোগাড্রো সূত্র কি বলে। অ্যাভোগাড্রো সূত্র সব স্থির করে দিল, স্থির চাপ ও উষ্ণতায় কোন গ্যাসের আয়তন গ্যাসের মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। স্বাভাবিক, নাম্বার অফ মোলস যত বাড়ছে মানে নাম্বার অফ পার্টিকেলস বাড়ছে, ভলিউম তো বেশি সে দখল করবে। তাহলে এখান থেকে হচ্ছে V ডাইরেক্টলি প্রপোর্শনাল N, তাহলে V হচ্ছে কনস্ট্যান্ট ইনটু N, ঠিক আছে, ভলিউম মোল নাম্বারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, কনস্ট্যান্ট ইনটু N। এবার এই যে এতগুলো ফর্মুলা আমরা দেখলাম, এই সমস্ত, এই গ্রাফ আর লাগছে না, এই সমস্ত ফর্মুলাকে চার্লস আর বয়েলসের লয়ের সমন্বয় আমরা যদি করি, প্রথমে চার্লস আর বয়েলসের লয়ের যদি আমরা সমন্বয় করি, তাহলে আমরা কি পাবো, চার্লসের ল থেকে আমরা বয়েলসের ল থেকে আমরা পাবো ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার, চার্লসের ল থেকে আমরা পাবো ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। তাহলে ভলিউম ইজ মানে প্রপোর্শনালিটি করে যদি বলি, প্রপোর্শনাল T/P বলতে পারবো, কারণ টেম্পারেচারের সাথে ডাইরেক্ট, প্রেসারের সাথে ইনভার্স, T/P বলেইছে। তাহলে এখানে কনস্ট্যান্ট নিয়ে নেবো, এই কনস্ট্যান্ট নিলে কি হয়ে যাবে, V = কনস্ট্যান্ট ইনটু এটা, তাহলে যদি তুই গুণ করে দিই PV/T = কনস্ট্যান্ট, বা এখান থেকে বললাম PV = KT। এখনো আমরা মেন ফর্মুলাতে ঢুকতে পারিনি, তাহলে এটা হচ্ছে চার্লস আর বয়েলসের লয়ের কম্বাইন্ড ল, PV = KT, এটা হচ্ছে চার্লস আর বয়েলসের সমন্বয় সূত্র। বেশ, এবার এখানে আইডিয়াল গ্যাসেস ইকুয়েশন অফ স্টেট ফর অ্যান আইডিয়াল গ্যাস, অবস্থা সূত্র। তাহলে আমরা বয়েলসের ল, চার্লসের ল এবং অ্যাভোগাড্রোস ল তিনটাকে এক জায়গায় করি, প্রেসারের সাথে ইনভার্স, টেম্পারেচারের সাথে ডাইরেক্ট, মোলের সাথে ডাইরেক্ট। সবগুলো তুই যদি করে দিস কি হবে, ভলিউম প্রেসারের সাথে ইনভার্স হবে, টেম্পারেচার আর মোলের সাথে ডাইরেক্ট হবে। কনস্ট্যান্ট নিয়ে চলে এলি, পিটাকে এদিকে গুণ করে দিলি, PV = K into NT, ঠিক আছে, K into NT আপাতত ওই কনস্ট্যান্টকে আমরা নাম দেবো। তাহলে ওখান থেকে পেলাম K into NT। তাহলে K হলো সমানুপাতিক ধ্রুবক। পরীক্ষার মাধ্যমে দেখানো যায় 1 মোল বা 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের ক্ষেত্রে K এর এই মান সমান। তাহলে কি হয়ে গেল, 1 মোল পরিমাণ গ্যাসের জন্য K এর এই মানকে আমরা R চিহ্ন দ্বারা প্রকাশ করব। কি চিহ্ন দিয়ে প্রকাশ করব, K এর এই মানকে আমরা R চিহ্ন দিয়ে প্রকাশ করব। এটাকেই আমরা কি বলা হয়, মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস কনস্ট্যান্ট বলে। এই R এর মান যেহেতু সব গ্যাসের জন্য সমান, তাই এটাকে আমরা সার্বজনীন বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টও বলি। তাহলে ওই কনস্ট্যান্টের জায়গাতে R এর জায়গাতে K এর জায়গাতে R বসিয়ে দিলে আমরা পেয়ে গেলাম PV = nRT, মানে ফর্মুলাটার উপরেই দাগ দিয়ে ফেললাম। তাহলে কি চলে এলো, PV = nRT চলে এলো আমাদের, তাই তো। তাহলে PV = nRT টা আমাদের পড়তে হবে, ঠিক আছে। বেশ, কিছু কনভেনশন আমরা দেখি। যদি 1 মোল গ্যাস নিই তাহলে PV = শুধু RT। এবার একটা লেখার কনভেনশন আছে, 1 মোল গ্যাসের জন্য n = 1 হবে, আর V কে আমরা VM বলছি, মানে VM মানে মোল, 1 মোল গ্যাসেরটাকে আমরা V মোলার মানে মোলার ভলিউম, মোলার ভলিউম মানে 1 মোলের যা ভলিউম। তাহলে তখন PVM = RT। এটাও অনেক জায়গাতে দেখবি, তাই কনফিউজ যেন হয়ে যাস না, PV = RT পড়েছি, এক্ষেত্রে PVM = RT বলছে, এটা আবার কি মিনিং, সেটা হচ্ছে যে VM মানে 1 মোল গ্যাসের ভলিউম বলতে হয়েছে, জাস্ট লেখার একটা ধরন, আর কিছু না।
এটা পর, এটা তো অন্য কন্ডিশন থেকে আমরা পাই, আপাতত এটা তোকে অ্যাজ এ ফ্যাক্ট তোকে মনে রাখতে হবে যে খুব কম নিম্নচাপে এবং উচ্চ উষ্ণতায় গ্যাস সমূহ এই সমীকরণ মেনে চলে। দ্যাট মিনস খুব কম প্রেসার, কিভাবে মনে রাখবি যে পড়াশোনায় তোর খুব প্রেসার 11-12-এ, গ্যাসের উল্টো, তাহলে গ্যাসের প্রেসারটা খুব কম, তাহলে খুব নিম্ন চাপ আর টেম্পারেচারটা উল্টো যাবে। উচ্চ উষ্ণতায় যে কোনো গ্যাস আইডিয়াল গ্যাসের মতো বিহেভিয়ার করবে। এটা খুব ভালোভাবে আজকেই নিজের মনে আত্মস্থ করে নে, ভবিষ্যতে যত বড় ক্লাসেই উঠবি এইটা গ্যাস পড়তে হলে এই জিনিসটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আসবে যে কখন একটা রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো বিহেভিয়ার করে। তখন তোর উত্তর হবে অলওয়েজ খুব নিম্ন চাপে এবং উচ্চ উষ্ণতায় যে কোনো যে কোনো রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো বিহেভিয়ার দেখায়। আমরা সেই বিষয়ে গ্রাফ দেখবো শেষের দিকে, কারণ যখন আমরা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন পড়বো যেটা হচ্ছে রিয়েল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট, তো তখন আমরা ওগুলো পড়বো। ঠিক আছে, বাস্তব বা প্রকৃত গ্যাস, যে সমস্ত গ্যাস খুব নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতা ব্যতীত আর কোনো অবস্থাতেই পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ সঠিকভাবে মেনে চলে না, তাদেরকে আমরা বলবো প্রকৃত গ্যাস। মানে মোদ্দা কথা, যারা চার্লস ল বয়েলস ল মেনে চলছে না তারাই হচ্ছে আমার প্রকৃত গ্যাস বা রিয়েল গ্যাস, যে গ্যাসগুলো নেচারে এক্সিস্ট করে। আইডিয়াল গ্যাস মানে আমাদের একটা ইমাজিনারি সিচুয়েশন, যে গ্যাসটা এই ফর্মুলাগুলো মেনে চলছে, ওটা কোনো গ্যাস আদতেও মেনে চলে না। তাহলে আইডিয়াল বা বাস্তবে যে গ্যাসগুলো রয়েছে তারা খুব নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা মেনে চলে, অন্য সিচুয়েশনে মেনে চলে না। এটা অনেক ভালো ডেফিনেশন লিখেছে ছোট ক্লাসে পড়তি, যারা চার্লসের ল এবং বয়েলসের ল মেনে চলে না। যারা মেনে চলে তারা আদর্শ গ্যাস, যারা মেনে চলে না তারা বাস্তব গ্যাস। বেটার ডেফিনেশন হচ্ছে খুব নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতা ছাড়া অন্যান্য সিচুয়েশনে যেসব গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে না তাদেরকেই আমরা বাস্তব গ্যাস বলবো। ঠিক আছে, গ্রাফ দেখলে বুঝতে পারা যাবে। ঠিক আছে, তো শেষের দিকে সেই গ্রাফ আছে যখন আমরা ক্রিটিক্যাল কন্ডিশন পড়বো ওই জায়গাতে। এর পরের দিনের যে আমরা টপিকটা আমরা যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে এই গ্যাস কনস্ট্যান্টের বিভিন্ন ভ্যালু এখানে দেওয়া রয়েছে। আজকে কিছুটা গ্যাস কনস্ট্যান্টের ব্যাপারটা বলে দেওয়া যায়। গ্যাস কনস্ট্যান্টের মাত্রা কি হবে? পিভি ইকুয়াল টু এনআরটি। আর কে তুই যদি সেপারেট করে দিস তাহলে আর হচ্ছে পিভি বাই আরটি। তাহলে প্রেসারের মাত্রা, ভি হচ্ছে ভলিউমের মাত্রা, মোল সংখ্যা তো মোল সংখ্যা, উষ্ণতার মাত্রা। তাহলে চাপ মাত্রা বা বল বাই ক্ষেত্রফল, প্রেসার বাই এরিয়া। তাহলে চাপের মাত্রা হচ্ছে বলের মাত্রা বাই এরিয়া, এরিয়া হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা স্কোয়ার, আয়তন হচ্ছে দৈর্ঘ্যের মাত্রার কিউব। তাহলে সেই বিষয়গুলো তুই বসিয়ে দেওয়া হলো, চাপের জায়গায় বলের মাত্রা ইন্টু দৈর্ঘ্যের মাত্রা স্কোয়ার, এখানে দৈর্ঘ্যের মাত্রা কিউব কেটে গেল। তাহলে শুধু বলের মাত্রা ইন্টু দৈর্ঘ্যের মাত্রা, মোল ইন্টু এটা। তাহলে বল কার্য মানে বলের মাত্রা ইন্টু দৈর্ঘ্যের মাত্রা তুই যদি গুণ করে দিস তাহলে বল ইন্টু লেন্থ গুণ হয়েছে যতটা ডিস্টেন্স, তাহলে কার্য পেয়ে গেছি। তাহলে ওটা জুলে যদি বলিস তো অনেকগুলো ইউনিটে আমরা এখানে ভ্যালু মাপতে পাবো। আর হচ্ছে প্রতি কেলভিনে প্রতি মোল গ্যাসের জন্য কার্য। সুতরাং 1 মোল আদর্শ গ্যাস 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি করলে স্থির চাপের বিরুদ্ধে গ্যাসের সম্প্রসারণের কর্তৃক যে কার্য সম্পাদিত হয় তাই হচ্ছে আর এর মান। বেসিক্যালি এটাই দাঁড়ায়। এবার আর এর বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন ভ্যালু আছে, আমরা 3টে ভ্যালুকে মুখস্থ করব। 3টে ভ্যালুর মধ্যে আমরা লিটার অ্যাটমসফিয়ারকে মুখস্থ করব, ভালো করে মুখস্থ করে ফেলবি। 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। ঠিক আছে, সিজিএস দরকার নেই এইখানে। হ্যাঁ, এসআই এককে 8.314 জুল পার মোল পার কেলভিন, প্রচুর দরকার পড়বে, প্রচুর। এরপরে অনেক চ্যাপ্টারে আর এর ভ্যালু বসাতে হবে, সেখানে আমরা জুল পার মোল পার কেলভিনে ইউজ করব। আর একটা মনে রাখবে, এটা ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে 1.987 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, এটা অনেক জায়গাতে দেখবি কি করে দেয়, অনেক সময় অলমোস্ট ইকুয়াল টু 2 পরীক্ষাতে ক্যালকুলেট করার সময় 1.987 কে ইকুয়াল টু 2 ধরে নিয়ে ক্যালকুলেটটা করবি। ঠিক আছে, তাহলে অনেক ইজিয়ার হয়ে যাবে। বাস আজকে এতটাই বললাম। পরের দিন আমাদের যে এই আর এর গ্যাস কনসেপ্ট থেকে বোলজম্যান কনসেপ্ট এরকম করে দুই একটা ছোট খুচরো একটা কনসেপ্ট আছে। পরের দিন আমরা এই গ্রামস এর ডিফিউশন ল এইসব জিনিসটা পড়ে নেবো। ম্যাক্সওয়েলটাও ছোট্ট করে বলে দেবো, কারণ ম্যাক্সওয়েলটা সিলেবাসে নেই, দেখলি মেনশন করা নেই। ম্যাক্সওয়েলটা জানা দরকার, যেহেতু জানা দরকার তাই ছোট করে বলবো। সিলেবাসে থাকলে তো বড় করে বলতাম, কিন্তু ছোট করে বলবো যেন ফর্মুলাগুলো একবার দেখে নিবি। ফর্মুলাগুলো দেখে নিলে যেন পরীক্ষাতে অ্যান্সারটা করে দিস এন্ট্রান্স এক্সামে। সো আজকে এতটাই বলার।